হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বায়োলজির চতুর্থ অধ্যায় জীবনী শক্তির ওয়ান শট সিকিউ প্লাস এমসিকিউ ক্লাস। আজকে আমরা বোর্ডের সকল টাইপের সিকিউ আর এমসিকিউ সলভ করব। প্রথম প্রশ্ন, পাইরুবিক অ্যাসিডের সংকেত কোনটি? এটা তো খুবই সহজ, C3H4O3। এই যে 4 নম্বর অপশনটা, এটা হলো এর কি আণবিক সংকেত। আর গাঠনিক সংকেতটা কেমন? গাঠনিক সংকেতটা দেখো এরকম, CH3 CO COOH। এটাই হলো পাইরুবিক অ্যাসিডের গাঠনিক সংকেত। তুমি গুইনা দেখতে পারো, কার্বন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে মোট কার্বন কয়টা? 3টা। হাইড্রোজেন এখানে 3টা, এখানে একটা, তাহলে মোট 4টা। অক্সিজেন এখানে একটা আর এখানে 2টা, তাহলে মোট 3টা। এই যে, বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু শ্বসন যখন পড়েছিলাম, সেই শ্বসনে পাইরুভিক অ্যাসিড সম্পর্কে ডিটেলসে বলেছি, তাই না? দ্বিতীয় প্রশ্নটার দিকে সবাই একটু লক্ষ্য করো। কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? মানে কোনটা না থাকলে, কোনটা থাকলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে? আমরা জানি যখন সালোক সংশ্লেষণের কিছু প্রভাবক ছিল, মনে আছে? বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক। তো এর মধ্যে একটা ছিল, বাহ্যিক প্রভাবকের ভিতরে সম্ভবত একটা ছিল যে রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ গুলা যদি থাকে তখন কিন্তু সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। সেই রাসায়নিক পদার্থ বা ক্ষতিকর রাসায়নিক পদার্থের মধ্যে একটা হলো এই ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মের সংকেত কি? ক্লোরোফর্মের সংকেত সংকেত হলো CH3Cl। এছাড়াও এরকম আরও কিছু রাসায়নিক পদার্থ আছে যাদের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়, যেমন CH4, মিথেন। ঠিক আছে? এগুলোর উপস্থিতিতে কি হয়? আমাদের যে সালোক সংশ্লেষণ আছে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু ডিরেক্ট বইয়ের এমসিকিউ। পরবর্তী এমসিকিউটার দিকে তাকাও। শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? তোমাদের কি জানা আছে? যেমন শ্বসনের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসে কিন্তু কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না। শ্বসনের যে দ্বিতীয় ধাপ, অর্থাৎ কি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, সেই দ্বিতীয় ধাপে মোট 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর শ্বসনের যে একেবারে তৃতীয় ধাপ অর্থাৎ ক্রিবস চক্র, সেই ক্রিবস চক্রে 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এইখানে আমাদের অ্যান্সার কত হবে? যেহেতু বলছে 4 অণু কার্বন ডাই অক্সাইড কোন ধাপে তৈরি হয়, অর্থাৎ এটা ক্রিবস চক্র। ক্রিবস চক্রে আরো কি কি তৈরি হয় তোমাদের কি মনে আছে? ক্রিবস চক্রে শোনো, একটু খেয়াল করো, এটা ছন্দ দিয়ে মনে রাখবা। 1 1 2 3। একটা কি তৈরি হবে? তা কারো কি মনে আছে? একটা তৈরি হবে জিটিপি। জিটিপি ফুল ফর্ম হলো গুয়ানোসিন ট্রাই ফসফেট। 2টা তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। একটা তৈরি হবে FADH2। FADH2 মানে কি? FADH2 মানে হলো বিজারিত এফএডি। এফএডি মানে কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তোমরা যেহেতু একটা ওয়ান শট ক্লাস করতেছো, আমি ধারণা করতেছি যে তোমাদের বেসিক আইডিয়াটা আছে। কারো যদি বেসিক আইডিয়ায় সমস্যা থাকে তাহলে আমার ওয়ান শট রিভিশন ক্লাস আছে একটা অন্য চ্যানেলে, সেখান থেকে দেখে নেবা। আর 3 অণু তৈরি হবে NADH2। ঠিক আছে? এগুলো হলো আমার, ও ভালো কথা, এটা কিন্তু পুরোপুরি আমি লিখি নাই। আমি কি লিখছি? আম, প্রত্যেকটা এসিটাইল কোয়ে থেকে এই জিনিসগুলো তৈরি হয়। আর এসিটাইল কোয়ে কিন্তু আছে 2টা, তার মানে অ্যাকচুয়ালি NADH2 তৈরি হয় 3 দুগুণে 6টা। কার্বন ডাই অক্সাইড তৈরি হয় 2 দুগুণে 4টা। এই যে 2 দুগুণে 4টা কার্বন ডাই অক্সাইড। FADH2 তৈরি হয় 2টা, আর জিটিপি তৈরি হয় 2টা। বুঝতে পারছো? আচ্ছা, না বুঝতে পারলে আরেকবার দেখো। আমাদের একেবারে যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসে কি হয়? একটা গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটা ভাঙে। গ্লুকোজ ভাঙা মানেই হইল গ্লাইকোলাইসিস, এজন্য এর ধাপটার নাম কি? গ্লাইকোলাইসিস। গ্লুকোজ ভেঙে তৈরি হবে 2টা পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড এছাড়াও আরো কিছু জিনিস তৈরি হবে, যেমন 4 অণু এটিপি তৈরি হবে, আর 2 অণু NADH2 তৈরি হবে। এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখাই লাগবে। NADH2 মানে হলো, যেহেতু হাইড্রোজেন আছে আমরা এটাকে বলবো বিজারিত, বিজারিত NAD। NAD এর ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। বুঝতে পারছি আশা করি।
আচ্ছা, এরপরে কি হয়, এই পাইরুভিক অ্যাসিড দেখো, এটা হলো গিয়ে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এই হলো গিয়ে দ্বিতীয় ধাপ যার নাম অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অর্থাৎ এই যে পাইরুভিক অ্যাসিডটা আমরা পাইলাম, পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড থেকে কি সৃষ্টি হবে, ধাপের নামই যেহেতু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তাহলে সৃষ্টি হবে অ্যাসিটাইল কোয়ে। এতটুকু তো আমাদের মানে বোঝার ক্ষমতা আছে, তাই তো? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে, ভালো কথা। আগের ধাপে এই যে আমার গ্লুকোজটা আমরা ভাঙ্গে এগুলো তৈরি করছি, এর ফলে আমার 2 অণু এটিপি খরচ হয়ে গেছিল, ঠিক আছে? 4 অণু এটিপি তৈরি হয়েছে, যার মধ্যে 2 অণু এটিপি কিন্তু খরচ হয়ে গেছে, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 2 অণু এটিপি। আর পরবর্তীতে তোমরা দেখবা, আসলে যেহেতু তোমাদের বেসিক অলরেডি আছে, তাহলে ধারণা করি, এই যে NADH2 আছে না, NADH2 মানে হইলো 3 অণু এটিপি। এক অণু NADH2 মানে 3 অণু এটিপি। এক অণু FADH2 মানে 2 অণু এটিপি। আর জিটিপি মানে কিন্তু জাস্ট একটাই এটিপি, এক জিটিপি বা এক অণু জিটিপি মানে এক অণু এটিপি। জিটিপি আর এটিপি অনেকটা কিন্তু সেম রকমেরই, বুঝছো? দুইটাই নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, এগুলো কিন্তু সব বেসিক ক্লাসে আমি ভালোভাবে আলোচনা করছি, বুঝছো? এডিনোসিন, যদি তুমি নাইট্রোজেন বেস হিসাবে অ্যাডেনিন নাও, তখন তৈরি হবে এডিনোসিন ট্রাইফসফেট। আর যদি তুমি নাইট্রোজেন বেস হিসাবে গুয়ানিন নাও, তখন তৈরি হবে গুয়ানোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড থেকে আমার তৈরি হবে কার্বন, অ্যাসিটাইল কোয়ে, এছাড়াও তৈরি হবে একটা করে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এই এখন আমার কি পাইরুভিক অ্যাসিড একটা ছিল? আমার কিন্তু প্রথম ধাপে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। তাহলে এখানে আমার পাইরুভিক অ্যাসিড কয়টা বলো তো? অবশ্যই 2টা। তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে, আর 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এছাড়াও 2টা NADH2 তৈরি হবে, বুঝছো? আচ্ছা তাহলে দেখো তো, প্রথম ধাপে আমার মোট এটিপি কয়টা? এখান থেকে 2টা এটিপি পাইছি, আর 2টা NADH2, প্রত্যেকটা NADH2 মানে 3 এটিপি। তাহলে 2 NADH2 মানে 3 দুগুণে 6 এটিপি, আর এখানে আরে 2 এটিপি, তার মানে 6 আর 2 যোগ করলে কত হয়? 8 এটিপি। তাহলে প্রথম ধাপে বা গ্লাইকোলাইসিসে আমার নিট শক্তি উৎপাদন হলো 8 এটিপি। আবার এই যে দ্বিতীয় ধাপ বা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এখানে আমার কতটুকু এটিপি তৈরি হয়েছে দেখো। এই কার্বন ডাইঅক্সাইড থেকে তো তুমি কোনো এটিপি পাবা না, এখান থেকেও পাবা না। তুমি এই যে NADH2 আছে, এই NADH2 থেকে এটিপি পাবা। প্রত্যেক NADH2 থেকে 3টা করে পাবা, তাহলে 3 দুগুণে 6টা। দেখো, তাহলে আমাদের যে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে কয়টা এটিপি পাইলাম আমি? 6টা এটিপি পাইলাম। এখন আসো তৃতীয় ধাপ। তৃতীয় ধাপের নাম ছিল কি? ক্রেবস চক্র, তাই তো? ক্রেবস চক্রে কি হবে? এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল না 2 নম্বর ধাপে, এই অ্যাসিটাইল কোয়ে নামের যে যৌগটা, এইটা ক্রেবস চক্রে প্রবেশ করবে। ক্রেবস চক্রে প্রবেশ করবে। এটাকে ক্রেবস চক্র কেন বলে জানো? কারণ একজন বিজ্ঞানী বা একজন বায়োকেমিস্ট, যার নাম হইল স্যার হান্স ক্রেবস, সেইটা আবিষ্কার করছিল। সে কিন্তু ইংরেজ, ব্রিটিশ, ঠিক আছে? ইংল্যান্ডে তার বাসা। যাই হোক, এই অ্যাসিটাইল কোয়ে যখন ক্রেবস চক্রে প্রবেশ করে, কোথায়? ক্রেবস চক্রে প্রবেশ করে। লেখো ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেলে প্রবেশ করলে কি হবে? অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হবে ওই যে 1 1 2 3 এর ছন্দটা আমি শিখাই দিছি অলরেডি। এই যে জিটিপি প্লাস কি FADH2 প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস NADH2। দেখছো, NADH2 কিন্তু প্রত্যেকটা ধাপই তৈরি হইতেছে, এটা মনে রাখা সহজ। এখন প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়ে থেকে একটা একটা কইরা, এটা একটা, এটা একটা, এটা 2টা, আর এটা 3টা কইরা তৈরি হবে। এখন আমার অ্যাসিটাইল কোয়ে মোট কয়টা আছে? অ্যাসিটাইল কোয়ে কিন্তু আমার 2টা আছে, তাহলে 2 দাও। যেহেতু 2টা, তাহলে জিটিপি কয়টা তৈরি হবে? 2টা। FADH2 কয়টা তৈরি হবে? 2টা। কার্বন ডাই অক্সাইড কয়টা তৈরি হবে? 4টা। আর NADH2 কয়টা তৈরি হবে? 3 দুগুণে 6টা। বলো তো বুঝছো কিনা? এই ছিল আমাদের যাবতীয় বিক্রিয়া। আর এই যে তৃতীয় যে আমি লেখলাম, এই 3 নাম্বার যে ধাপ, হ্যাঁ, ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রে তাহলে কত অণু এটিপি তৈরি হলো একটু গুনি আসো। এই জিটিপি মানে কিন্তু একটাই, ঠিক আছে? জিটিপি মানে হলো অ্যাকচুয়ালি এটিপি, এভাবে চিন্তা করতে পারো। তাহলে 2টা এটিপি। আর FADH2 মানে কি? 2টা এটিপি, তাহলে 2 দুগুণে 4টা। তো এখান থেকে আমি পাবো 2টা, এখান থেকে আমি পাবো
কয়টা? 4টা। আর NaDH2 প্রত্যেকটা থেকে 3, তাহলে 3 ছক 18। কার্বন ডাইঅক্সাইড থেকে তো আমি কিছু পাবো না, তাহলে 18 আর 4 যোগ করলে কত? 22, 22 আর 2 24। তাহলে আমি মোট শুধুমাত্র তৃতীয় ধাপ থেকেই 24 অণু এটিপি পাইতেছি, অনেক বেশি শক্তি পাইতেছি। এই জন্যই মূলত এই যে শোনো, একটা সময় এই যে প্রথম দুইটা ধাপ আমি লিখছি না, গ্লাইকোলাইসিস আর এসিটাইল কোয়ে সৃষ্টি, ধারণা করা হয়তো এই দুইটা ধাপই সাইটোপ্লাজমে হয়। এই জন্য এদেরকে সাইটোপ্লাজমীয় পর্যায়ে বলা হতো বা সাইটোপ্লাজমীয় ধাপও বলা হতো। কিন্তু আমাদের যে রিসেন্ট এডিশনের বই সেখানে বলা আছে যে গ্লাইকোলাইসিস এইটা কিন্তু সাইটোপ্লাজমেই হয়, ঠিক আছে? গ্লাইকোলাইসিস কোথায় হয়? এটা সাইটোপ্লাজমে হয়। কিন্তু পরবর্তী যে ধাপগুলো আছে, এই দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এই প্রত্যেকটা ধাপ হয় মাইটোকন্ড্রিয়াতে, বুঝছো? তাহলে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু অনেক শক্তি উৎপাদন হইতেছে। এর ফলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর অথবা পাওয়ার হাউস অফ দ্য সেল। এসিটাইল কোয়ে সৃষ্টি, এই যে দ্বিতীয় ধাপটা কোথায় তৈরি হয় জানো বা কোথায় হয়? এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক আছে, বাট মাইটোকন্ড্রিয়ার কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে যে ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সে হয়। মনে আছে মাইটোকন্ড্রিয়ার গঠন? যে তরল পদার্থটা থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে সেটাকে আমরা বলতাম ম্যাট্রিক্স। আর ক্লোরোপ্লাস্টের ভিতরে যে তরল পদার্থটা থাকে সেটাকে আমরা বলি স্ট্রোমা, ঠিক আছে? আচ্ছা দেখো, আবার এই যে তৃতীয় ধাপ, এটা কিন্তু জাস্ট বইয়ে বলা আছে মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়ার এক্স্যাক্টলি কোথায় হয় সেটা আমাদের দেওয়া নেই। আর চতুর্থ ধাপ হইল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে, ইটিএস, অথবা এটা আরেকটা নাম হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই ধাপে মূলত কি হয়, এই যে আমার আগের ধাপগুলোতে কি কি তৈরি হয়েছিল দেখো, এই যে বিজারিত FADH2, তারপরে বিজারিত NADH2, এগুলা জারিত হবে। জারিত হবে মানে কি? জারিত হবে মানে হলো ধরো NADH2 ভাঙবে, NADH2 ভাঙ্গা তৈরি করবে, এই যে হাইড্রোজেন আলাদা হবে আর NAD আলাদা হবে, ঠিক আছে? বিজারিত NAD পরিণত হবে জারিত NADতে, মানে এই যে হাইড্রোজেনটা জাস্ট ছাইড়া দেবে। হাইড্রোজেন ছাড়লে যে আমি আলাদা কইরা দুইটা হাইড্রোজেন দেখাইছি না, তুমি এভাবেও দেখাতে পারতা যে দুইটা হাইড্রোজেন আয়ন আর দুইটা ইলেকট্রন, ঠিক আছে? অর্থাৎ আমি কিন্তু বলতে পারি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই ধাপে বা লাস্ট ধাপে এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়াতেই হয়। এই ধাপে কি হবে? এই ধাপে এই যে বিজারিত NADH2 FADH2 জারিত হবে। জারিত হয়ে কি উৎপন্ন করবে? জারিত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন তৈরি করবে, প্রোটন তৈরি করবে, পাশাপাশি পানিও তৈরি করবে, ঠিক আছে? আর শক্তি তো তৈরি করবেই। শক্তি কিভাবে তৈরি হয়? এই যে বইয়ের ভাষা অনুসারে এই যে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটা আছে, উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটাই যখন ওই যে পানির ভিতরে চালিত হয় বা পানির ভিতরে যাইতে থাকে, প্রবাহিত হয়, তখন আমার এটিপি তৈরি হয়, ঠিক আছে? এটিপি H2O। তাহলে আমার চতুর্থ ধাপে কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়, হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন, হাইড্রোজেন আয়নকে আমরা বলি প্রোটন, পানি আর এটিপি, ঠিক আছে? আমার জাস্ট এই জিনিসগুলো জানা লাগবে। আর জানতে হবে যে চতুর্থ ধাপ কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়, শেষ, আর কিছু লাগবে না। আর আমরা শ্বসন কত প্রকার তা তো জানি, সবাত শ্বসন আর অবাত শ্বসন, অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে। যেই শ্বসনে আমার অক্সিজেনের প্রয়োজন পড়ে সেটাকে আমরা বলি সবাত শ্বসন, অ্যারোবিক রেসপিরেশন। আর যে শ্বসনে অক্সিজেনের প্রয়োজন পড়ে না সেই শ্বসনকে আমরা বলবো অবাত শ্বসন বা অ্যানঅ্যারোবিক রেসপিরেশন, ঠিক আছে? সবাত শ্বসনে যেহেতু অনেক বেশি অক্সিজেন থাকে, এখানে কিন্তু যে শ্বসনিক বস্তুটা আছে সেটা সম্পূর্ণরূপে জারিত হয়। শ্বসনিক বস্তু কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে চর্বি বা লিপিড, এছাড়া জৈব অ্যাসিড, এগুলোকে আমরা বলি শ্বসনিক বস্তু। কেন বলি? কারণ এগুলাকে ভাঙ্গাই আমরা শক্তি পাবো, ঠিক আছে? সবাত শ্বসনে সম্পূর্ণরূপে জারিত হয় খাদ্যবস্তু। আর অবাত শ্বসনে যেহেতু অক্সিজেনের পরিমাণ কম তাই আংশিকভাবে জারিত হয়, ঠিক আছে? অবাত শ্বসনে কি কি তৈরি হইতো? ইথানল, অথবা ইথানলকে আমরা ইথাইল অ্যালকোহলও বলতে পারি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতো। আর যদি এই ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি না হয় তখন তৈরি হইতো ল্যাকটিক অ্যাসিড। অবাত শ্বসন অনেকে মনে করতে পারে যে আমাদের দেহে হয় না, এটা কিন্তু ভুল। অবাত শ্বসন আমাদের দেহতেও হয়। কোথায় হয়? আমাদের যে মাংসপেশি আছে না, মাসেল, এই মাসেলে কিন্তু অবাত শ্বসন হয়। এই জন্য আমরা যদি অনেক দিন পর একটু খেলাধুলা করি ওই সময় খুব টায়ার্ড ফিল করি, ফ্যাটিক ফিল করি, ঠিক আছে? কারণ তুমি যখন অনেক বেশি এক্সারসাইজ করবা তোমার কিন্তু ওদিকের যে পিএইচ এর মানটা চেঞ্জ হবে, কারণ ল্যাকটিক অ্যাসিড তৈরি হইতেছে ভাই।
ল্যাকটিক অ্যাসিড তৈরি হইলে দেখো জিনিসটা অনেক হয়তো বা বুঝতেছো না, যখন তুমি অনেক বেশি এক্সারসাইজ করতেছো তখন কি তোমার অনেক বেশি শ্বাস প্রশ্বাস কিন্তু বাইরে যায়, কিন্তু এত অক্সিজেন মনে করো তোমার আশেপাশে নাই, তখন কিন্তু তোমার ওই যে পেশি, সেই পেশিতে অবাধ শ্বসন হয়। অবাধ শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, আর যেহেতু এটা একটা অ্যাসিড, ফলে তোমার ওই জায়গার যে পিএইচ এর মানটা কমে যায়। আর আমরা জানি প্রত্যেকটা কোষের কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ লাগে, একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যেই তারা কাজ করতে পারে। যখন পিএইচটা কমে গেছে তখন কিন্তু ওই যে কোষগুলা ঠিকভাবে কাজ করতে পারতেছে না, ফলে ক্লান্ত হয়ে যায় কোষগুলা। ঠিক আছে, এগুলো ছিল কিছু এক্সট্রা কথাবার্তা। আশা করি এই পর্যন্ত যা যা বুঝাইছি তোমরা সব বুঝছো। তাহলে আমি কিন্তু একসাথেই তোমাদেরকে গ্লাইকোলাইসিসের ফুল ধাপটা পড়াই দিছি, ঠিক আছে? এটা কিন্তু সৃজনশীল আমার প্রচুর কাজে লাগবে, এই জিনিসটাই সেম জিনিস। ওকে, পরবর্তী এমসিকিউতে আসো। আচ্ছা ভালো কথা, আগেরটা আবার দাগ দেওয়া হয় না, এই যে ক্লোরোফর্ম দাগ দিয়ে নেই। এরপরে কি আছে, C4 চক্র প্রথম স্থায়ী পদার্থ কোনটি? ওই যে সালোক সংশ্লেষণে দুইটা পর্যায় আছে, মনে আছে? একটা হইলো আলোক পর্যায়, আর একটা হইলো আলোক নিরপেক্ষ পর্যায় অথবা অন্ধকার পর্যায়ও বলতে পারি। মনে পড়ে তোমাদের? সে অন্ধকার পর্যায়ের অনেকগুলা গতিপথ ছিল, তার মধ্যে একটা গতিপথ ছিল এই যে C4 চক্র। অন্ধকার পর্যায়ে মোট 3টা গতিপথ আছে। এগুলো কিসের গতিপথ? দেখো আমরা যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করি, গ্লুকোজ তৈরি করি, তাই না? গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার। এই গ্লুকোজটা কিভাবে তৈরি হয়? মূলত কার্বন ডাই অক্সাইডকে আমরা কি করব, কার্বন ডাই অক্সাইডকে আমরা বিজারিত করব। কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার মাধ্যমেই আমরা গ্লুকোজ তৈরি করি। এখন এই যে আমি বিজারিত করব, বিজারিত করার 3টা আলাদা আলাদা গতিপথ আছে, ঠিক আছে? একটা হলো C3, একটা হলো C4, আরেকটা নাম হলো ক্রেসুলেসিয়ান। কিন্তু এটা তোমাদের লাগবে না, ওটা জাস্ট এই নামটা মুখস্থ রাখবা, ঠিক আছে? আমাদের বইতে বিস্তারিত কোনো আলোচনা নাই। বইতে আলোচনা আছে C3-তে আর আছে C4-এ। এই দুইটা চক্রের মধ্যে তোমরা নিজের একটা ছক বানাবা। কি কেমন ছক বানাবা? যেমন এই যে C3 চক্র, এটা আবিষ্কার করছে কি? এটা আবিষ্কার করছে ক্যালভিন, ঠিক আছে? ক্যালভিন, বেনসন ও ব্যাসাম, এরা মিললা এই C3 চক্র বা এই যে গতিপথটা আবিষ্কার করছে। তাই যে আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যে এটাকে C3 কেন বলা হইতেছে? কারণ এই যে গতিপথ, এই মানে প্রসেসে আমার প্রথম যে স্থায়ী যৌগটা তৈরি হবে সেটা হলো 3 কার্বন বিশিষ্ট একটা পদার্থ। তোমরা কি সেটার নাম জানো কেউ? 3 কার্বন বিশিষ্ট কোন পদার্থটা তৈরি হবে বলো? ফসফো গ্লিসারিক অ্যাসিড। আর এটা তৈরি হয়েছে বা এটা আবিষ্কারকরা কত সালে তৈরি করছে? এটা 1961 সালে তৈরি করছে। আর C4 চক্র, C4 চক্র কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? হ্যাচ ও স্ল্যাক। এই জন্য এই C4 কে হ্যাচ ও স্ল্যাক চক্রও বলা হয়, এমডি হ্যাচ এবং সিআর স্ল্যাক। তো এই যে C4 চক্রটা কত সালে আবিষ্কার করছে তারা? 1966 সালে, মানে ঠিক 5 বছর পরে। এটার নাম C4 কেন? কারণ এই গতিপথে বা এই চক্রে প্রথম তৈরি হওয়া স্থায়ী পদার্থ হইল 4 কার্বন বিশিষ্ট, আর পদার্থটার নাম কি? অক্সালো এসিটিক অ্যাসিড। এই সূক্ষ্ম জিনিসগুলো জাস্ট আমার জানতে হবে। এছাড়া এই C4 উদ্ভিদের আমার কতগুলো উদাহরণ বইতে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ভুট্টা আছে, ভুট্টা, আখ, ঘাস, অ্যামারান্থাস নামে কিছু একটা আছে, মেথি গাছ সম্ভবত, তাই না? এই C4 যেগুলো C4 উদ্ভিদ, সেই C4 উদ্ভিদে কিন্তু এই C3 গতিপথও হয় আবার C4 গতিপথও হয়, বুঝছো? মানে ওদের কিন্তু দুইটাই হতে পারে যারা C4 উদ্ভিদ। কিন্তু যে সকল উদ্ভিদে শুধুমাত্র C3 গতিপথ আছে, মানে C3 উদ্ভিদ যারা, ওই C3 উদ্ভিদে কিন্তু এই C4 গতিপথের মাধ্যমে সালোক সংশ্লেষণ হইতে পারে না, বুঝছো? এই জন্য C4 যেগুলো উদ্ভিদ এগুলো একটু বেশি উন্নত C3 থেকে, কারণ এদের কিন্তু দুইটা গতিপথের মাধ্যমে আমার এই গ্লুকোজটা বিজারিত হইতে পারে। যাই হোক, এখন আবার ফেরত আসে এই যে মেন কোশ্চেনটা কি? কোশ্চেনটা কিন্তু খুবই ছোট। C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অবভিয়াসলি অক্সালো এসিটিক অ্যাসিড। আর এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড কোন চক্রের প্রথম স্থায়ী পদার্থ? C3 চক্রের। কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? দেখো সালোক সংশ্লেষণের অনেকগুলো প্রভাবক ছিল। কি ছিল? প্রভাবক। কিছু ছিল বাহ্যিক প্রভাবক, কিছু ছিল অভ্যন্তরীণ প্রভাবক। তো বাহ্যিক প্রভাবকের ভিতরে কি? বাহ্যিক প্রভাবকের ভিতরে একটা ছিল আলো। কি ছিল? আলো।
আর সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা এ নিয়ে কিন্তু বইয়ে একটা আলাদা প্যারাই আছে, ওইটা কিন্তু আমাদের জানতে হবে, 2 মার্কের জন্য আসতেও পারে। তো আলোর মধ্যে আমরা জানি আলোর অনেক আছে, মানে রেঞ্জ আছে, ঠিক আছে। আলো যে একটা একটা কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো আলোর একটা নির্দিষ্ট রেঞ্জ হইল দৃশ্যমান আলো। কি দৃশ্যমান আলো মানে আমরা যে আলোটাকে খালি চোখে দেখতে পারি, দৃশ্যমান আলো এর রং হলো বেনি আশু হকলা, মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, সাতটা রংধনুর, ঠিক আছে, রেনবো। তো এই যে দৃশ্যমান আলোর ভিতরে প্রথম দুইটা মানে বেনি, বেগুনি আর নীল, বেনি, আর হলো গিয়ে লাস্টের দুইটা মানে কলা, কমলা ও লাল, এই বেনি কলা, এই দুইটা মানে এই রঙে, 4টা রঙেই সালোক সংশ্লেষণ অনেক ভালো হয়। আমি যদি রেঞ্জের কথা চিন্তা করি, রেঞ্জ সম্ভবত কত, 400 থেকে 600 অথবা 680 ন্যানোমিটার, এই রেঞ্জের, ঠিক আছে। এই রেঞ্জে আমার সালোক সংশ্লেষণটা অনেক বেশি ভালো হয়। তো এখানে আমাকে প্রশ্ন করছে কি যে কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। দেখো তো বেগুনি, নীল আছে, বেনি, দেখো এখানে কিন্তু পাইয়ে গেছি নীল আর লাল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। কারণ অন্য অপশনগুলো চেক করো, এখানে সবুজ আছে না, সবুজ হবে না, এখানে হলুদ আছে না, হলুদও হবে না, বুঝছো? তাহলে আমার এই বি হবে অ্যান্সার। পরবর্তী এমসিকিউতে যাই সবাই। আচ্ছা আমি কি মিস করলাম, এই আগের পৃষ্ঠা, হ্যাঁ নিচে একটা আছে, সালোক সংশ্লেষণে কত তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়, একটু আগে আমি তোমাদেরকে কিন্তু বলছি, তাই না? আচ্ছা 400 থেকে আমাদের বইতে, আচ্ছা দাঁড়া আমি 400 থেকে 600 লিখছি, 400 থেকে 480, তাই না? 400 থেকে 480 ন্যানোমিটার, এটা একটু মুছে দিই, 400 থেকে 480 অথবা 680, ওকে, এত কিন্তু ন্যানোমিটার। এরপরে দেখি কি আছে, 6 অণু FADH2 হতে কত অণু এটিপি তৈরি হয়? আমরা জানি প্রত্যেক অণু FADH2 থেকে কতগুলো অণু এটিপি হয় বলো তো, দেখি কতটুকু তোমরা শিখছো। 2 অণু, তাই না? তাহলে এখানে যেহেতু 6 অণু FADH2 আছে, তাহলে 6 দুগুণে 12 অণু এটিপি আমরা মোট পাবো। এটা কি বুঝতে কারো সমস্যা আছে? সূর্যালোকের প্রভাবে, আমরা কিন্তু জানি সূর্যের আলোর একটা অন্যতম ভূমিকা হলো পথরন্ধ্র বা স্ট্রোমাকে খোলা রাখা, ঠিক আছে। পথরন্ধ্র খোলা রাখা কিন্তু সূর্যের আলোর কাজ। পথরন্ধ্রের গঠন কেমন, এই মাঝখানে একটা ফুটা থাকে, এটাকে আমরা বলি পথরন্ধ্র। দুই পাশে থাকে কি রক্ষী কোষ বা গার্ড সেল, আর এর আশেপাশে থাকে সঙ্গী কোষ, বইতে ছবি আছে দেখে নিও। তো এই পথরন্ধ্র যে উন্মুক্ত হয় বা খোলা রাখে, মেন এই দায়িত্ব কিন্তু সূর্যের আলোর। দ্বিতীয়ত কি বলছে, কার্বন ডাই অক্সাইড পাতায় প্রবেশ করে, হ্যাঁ সূর্যের আলোর প্রভাবেই কিন্তু কার্বন ডাই অক্সাইড পাতার ভিতরে প্রবেশ করে। কেন? এই যে পত্ররন্ধ্রটা খোলা রাখে, পত্ররন্ধ্র খোলা রাখলেই তো কার্বন ডাই অক্সাইড ভিতরে প্রবেশ করতে পারবে, তার মানে হ্যাঁ 2 নম্বরটাও কিন্তু আমার ঠিক আছে। তৃতীয়ত বলছে যে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, না সূর্যের আলোর প্রভাবে কি আসলে কখনোই ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটতে পারে? যদি অতিরিক্ত আলো হয় তাহলে কিন্তু ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটতে পারে। কিভাবে? কারণ যখন তুমি অনেক আলো থাকবে, অনেক আলোর ফলে এনজাইমগুলো নষ্ট হয়ে যায়, আর এনজাইম যদি নষ্ট হয় তাহলে কিন্তু ক্লোরোফিল তৈরি হতে পারবে না। সো ক্লোরোফিল সৃষ্টিতে এক ধরনের ব্যাঘাত ঘটবে। সেই অনুসারে কিন্তু আমার 3টাই অ্যান্সার হওয়া উচিত। তাহলে 1, 2 ও 3। দেখো তো তারপরেও একটা কি অ্যান্সার দেওয়া, সিলেট বোর্ড 23, মানে 1 ও 2 ও দিতে পারে। যে তাহলে মানে তাদের লজিকটা এরকম হতে পারে যে ভাই এখানে বলছে সূর্যের আলোর প্রভাব, এখানে কিন্তু বলে না যে অত্যাধিক সূর্যের আলোর প্রভাব, মানে এরকম একটা লজিক দিতে পারে আর কি। যাই হোক একটু দেখে নিও, ঠিক আছে, নিজেরা চেক করো বা আমি চেক করতেছি, একটু ওয়েট করো তাহলে। আচ্ছা যেমনটা বলতেছিলাম যে এখানে কিন্তু ওই যে অত্যধিক সূর্যের আলো বা এই টাইপের কিছু কথা বলা নাই, এই জন্য এটা আসলে আমার লাস্টেরটা হবে না, বুঝছো, লাস্টেরটা হবে না। তার অন্যতম কারণ কি? অন্যতম কারণ হলো মেইনলি যদি জাস্ট বলে যে সূর্যের আলোর প্রভাবে, সূর্যের আলোর ফলে কিন্তু আমার যে ক্লোরোফিল আছে সেটা কিন্তু সৃষ্টি হয়, বাট এখানে লাগছে কি ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, এটা কিন্তু সত্য না। তাহলে 1 ও 2 হবে, আমি মাত্র অ্যান্সারটা চেক করলাম, ঠিক আছে। বাট যদি বলতো যে অত্যধিক সূর্যের আলো থাকলে ওই সময় কিন্তু হ্যাঁ ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। পরবর্তী এমসিকিউ দেখো, ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি? এটা কিন্তু একেবারে বইয়ের এমসিকিউ, তাই না? আমরা জানি ক্লোরোফিলের মেইন যে উপাদান তা হলো নাইট্রোজেন প্লাস, আমি এটা ছন্দ দিয়েছিলাম যে 712, নাইট্রোজেন আর 12 মানে কি ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম হলো ক্লোরোফিলের প্রধান উপাদান, এই যে অপশন এ। আর এই যে ক্লোরোফিল তৈরি হবে, এই যে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম মিলে যে ক্লোরোফিলটা তৈরি করবে, এই সময় আমার লোহা লাগবে,
ঠিক আছে, বা লৌহ লাগবে, আয়রনের উপস্থিতিতে এইটা তৈরি হবে। যদি আয়রন না থাকে তাহলে তৈরি হবে না। পরবর্তী এমসিকিউ দেখো, নিচের কোনটি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য? উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট বলতে আসলে কি বোঝায়? বাই প্রোডাক্ট বলতে বোঝায় যে কাবাব মে হাড্ডি, ঠিক আছে, তুমি যে জিনিসটা চাও সেটা বাদে একটা এক্সট্রা জিনিস এসে পড়ছে। আমি একটা অ্যাডাল্ট কি বলে এক্সাম্পল দিই। সাপোজ তুমি গেলা তোমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে, বাট গার্লফ্রেন্ডের সাথে সে কি করলো, তার যে বেস্ট ফ্রেন্ড আছে তারে আনছে, সে ওকে এটা কাবাব মে হাড্ডি না, তাহলে ও হলো উপজাত দ্রব্য। তাহলে সালোক সংশ্লেষণের যে মেইন ইন্টেনশন সেটা কি, আমাদের লক্ষ্য কি? খাদ্য তৈরি করা, এই যে এই গ্লুকোজটা তৈরি করা আমাদের মেইন লক্ষ্য, C6H12O6। কিন্তু তার পাশাপাশি আরো কি জিনিসপাতি তৈরি হয় না? কি তৈরি হয় একটু বলো তো? আমার অক্সিজেন তৈরি হয়, পানি তৈরি হয়। এখানে যেহেতু অক্সিজেন দেওয়া আছে তাহলে অক্সিজেন আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, বলো বুঝছো কিনা? পরবর্তী এমসিকিউ, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি? এটা একেবারে আমাদের বইয়ের এমসিকিউ, বুঝছো? এটা অ্যান্সার হবে কত? এটা কিন্তু কিলো ক্যালোরি চাইছে, যদি কিলো জুল চাইতো তাহলে আমার অ্যান্সার হইতো 30.55, কিন্তু 30.55 হবে না, হবে 7.3, যেহেতু বলছে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি থেকে তুমি যদি কিলো জুলে যাইতে চাও তাহলে কি করতে হবে দেখো, 7.3 সাথে আমরা জানি 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, তাহলে এটার সাথে জাস্ট 4.2 গুণ করো। আমার হাতের কাছে যেহেতু ক্যালকুলেটার আছে আমি গুণটা নিজের হাতে কইরা দেখতে চাই। 7.3 ইন্টু 4.2 মান আসছে কত? মান আসছে 30.66, ওই তো 30.55-এর কাছাকাছিই আছে। ঠিক আছে, 30.66 অ্যাপ্রক্সিমেটলি 30.55, যেটা আমাদের বইতে দেয়া আছে যে এত কিলোজুল শক্তি থাকবে। এটা কি? এটা হলো গিয়া আমার 1 মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেটে, একটা অণু না কিন্তু, এভাবে এই মনে করো একটা এটিপি অণু, এই আরেকটা এটিপি অণু, এইভাবে কতগুলো এটিপি থাকবে? আমার অ্যাভোগাড্রো সংখ্যক তুমি এটিপি আনবা। ঠিক আছে, ওই 6.023 ইন্টু 10⁻23টি এটিপি আনবা। এই এটিপি গুলার যে প্রান্তীয় ফসফেট, মানে দেখো এই হলো গিয়ে আমাদের রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, এর সাথে যুক্ত হয় কি? এর সাথে যুক্ত হয় কি বলে এডিনোসিন, তাই না? এই মনে করো এডিনোসিন যুক্ত হয়েছে, বা অ্যাডেনিন যুক্ত হয়, অ্যাডেনিন। অ্যাডেনিন যুক্ত হইলে এটাকে আমরা একসাথে বলি এডিনোসিন। তারপরে এই অ্যাডেনিনের যে দেখো তো 3 নাম্বার যে ইটা আছে, এর সাথে যুক্ত হয় ফসফেট। ঠিক আছে, এই একটা ফসফেট যুক্ত হইলো, আরেকটা ফসফেট যুক্ত হইলো, আরেকটা ফসফেট যুক্ত হলো। তাহলে প্রান্তীয় ফসফেট বলতে বুঝাইতেছে যে এই যে ফসফেটটা আছে না 3 নাম্বার ফসফেট, এই এডিনোসিন ডাইফসফেটের সাথে এই যে 3 নাম্বার যে ফসফেটটা যুক্ত হয়েছে, এই যে মাঝখানে যে বন্ধনটা, এই বন্ধনের মধ্যে আমার কত কিলো ক্যালোরি শক্তি থাকবে? 7.3 কিলো ক্যালোরি। ঠিক আছে, এটা কিন্তু শুধু একটা এটিপিতে না, এই এভাবে আমি যে একটা আঁকছি এইভাবে তুমি এতগুলো এটিপি আঁকবা, অ্যাভোগাড্রো সংখ্যক এটিপি আঁকবা, এই মোট মোট শক্তি হবে 7.3 কিলো ক্যালোরি। পরবর্তী এমসিকিউ, অক্সালো এসিটিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? দেখলা, সেম জিনিসই রিপিটেশন আসতেছে। C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থই হলো অক্সালো এসিটিক অ্যাসিড, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট। এরপরে সালোক সংশ্লেষণের হার হ্রাস পায়। হ্রাস পায় কিভাবে? দেখো তো, অক্সিজেনের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে কি সালোক সংশ্লেষণের হার হ্রাস পাবে? অবশ্যই হ্রাস পাবে, কারণ আমরা জানি সালোক সংশ্লেষণ আর অক্সিজেনের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে অক্সিজেনের পরিমাণ যদি তুমি বাড়াও তাহলে সালোক সংশ্লেষণের পরিমাণ কিন্তু বাড়বে। তাহলে এই 3 নাম্বারটা কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়টা দেখো, শর্করার পরিমাণ বেশি হলে, হ্যাঁ এটাও সত্য, ওই যে শর্করার পরিমাণ, এটা কিন্তু আমাদের এই যে সালোক সংশ্লেষণের যে প্রভাবক আছে না, সেই প্রভাবক যারা ভালোভাবে পড়ছে তারা কিন্তু এগুলো পারে। যেমন এই যে শর্করার পরিমাণ, এটা কিন্তু একটা অভ্যন্তরীণ প্রভাবক। বিকাল বেলায় শর্করার পরিমাণ অনেক বেশি বাইরে যায়, ফলে পরিবহন ঠিকভাবে হইতে পারে না, ওই সময় সালোক সংশ্লেষণের যে গতি একেবারে কুইমা যায় বা মন্থর হয়ে যায়। তাহলে এই দ্বিতীয়টাও কিন্তু সত্য। প্রথমটা, ক্লোরোফিলের পরিমাণ বেশি হলে, না, ক্লোরোফিলের পরিমাণ বেশি হলে তো সালোক সংশ্লেষণ হ্রাস পায় না কখনো, তাই না? ক্লোরোফিলের সাথে সালোক সংশ্লেষণের একটা সমানুপাতিক সম্পর্ক, ক্লোরোফিল যত বেশি সালোক সংশ্লেষণও তত বেশি। তাহলে 1 নাম্বার কিন্তু হবে না, হবে 2 ও 3। অক্সিজেন বিহীন পরিবেশে, মানে একেবারে যদি অক্সিজেন না থাকে, কোন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে? দেখো, অক্সিজেনের সাথে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক কার আছে তাকে জানো? সালোক সংশ্লেষণের বা ফটোসিনথেসিসের। মানে অক্সিজেন যত কমবে সালোক সংশ্লেষণ তত বাড়বে।
এভাবেও তুমি চিন্তা করতে পারো। দেখো, মনে করো আমাদের যে পরিবেশ, সেখানে একটা গাছ, আমি মনে করো একটা গাছ, আমার আশেপাশে অক্সিজেনের পরিমাণটা কমে গেছে। আমি ওই সময় কি চিন্তা করব? আমি চিন্তা করব, ইস, কোনোভাবে আমি যদি একটু অক্সিজেনের পরিমাণটা একটু বাড়াইতে পারতাম। এখন অক্সিজেন বাড়ায় এমন একটা বিক্রিয়া কিন্তু আমরা জানি, এটা হলো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু অক্সিজেন একটা বাই প্রোডাক্ট না, অক্সিজেন কিন্তু তৈরি করা সম্ভব। তাহলে যখন আশেপাশে আমার অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তখন আমি অক্সিজেন বাড়াইতে চাই, ফলে সালোক সংশ্লেষণ বাড়াইয়া দিই। এভাবেই কিন্তু অক্সিজেন আর সালোক সংশ্লেষণের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। তো অনেকে মনে করতে পারে যদি আমি একেবারে অক্সিজেন কমাই দিই, তাহলে বুঝি আমার সালোক সংশ্লেষণ একেবারে বেড়ে যাবে, কিন্তু এটা আবার হবে না। মানে একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, তুমি একটা রেঞ্জের মধ্যে অক্সিজেন কমাবা, সালোক সংশ্লেষণ বাড়বে, অক্সিজেন বাড়াবা, সালোক সংশ্লেষণ কমবে। কিন্তু তুমি যদি একেবারে অক্সিজেন নাই করে দাও, অক্সিজেন বিহীন পরিবেশ করে ফেলাও, তখন কিন্তু তোমার সালোক সংশ্লেষণ বেশি তো হবেই না, বরঞ্চ সালোক সংশ্লেষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। দেখো তাহলে আমার কি হবে, এখানে অক্সিজেন বিহীন পরিবেশে কোন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আর অক্সিজেন বিহীন পরিবেশে বা একেবারে যদি অক্সিজেন কমে যায়, তাহলে কিন্তু আমার যে শ্বসনের, আচ্ছা দেখো তো, অক্সিজেন বিহীন পরিবেশে কি শ্বসন হইতে পারে না? শ্বসনের যে দুইটা প্রকারভেদ আছে, কি কি? একটা হলো অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে শ্বসনের যে দুইটা প্রকারভেদ, কি কি? একটা হলো সবাত শ্বসন, আরেকটা হলো অবাত শ্বসন। তাহলে এই যে অবাত শ্বসন আছে, অবাত শ্বসন তো অক্সিজেনের অনুপস্থিতিতেই হয়। যদি অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন নাই হইতে পারতো, তাইলে তো এটা আসতে পারতো না, তাই না? আচ্ছা, 15 নম্বর এমসিকিউ দেখো, সালোক সংশ্লেষণের জন্য অপটিমাম টেম্পারেচার বা পরিমিত তাপমাত্রা কত? এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর শ্বসনের জন্য আমার পরিমিত তাপমাত্রা হইল 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দুইটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। শ্বসনের সময় জীবদেহের এই যে স্থিতি শক্তি, স্থিতি শক্তিটা কিন্তু রাসায়নিক শক্তি রূপে আসে, রাসায়নিক শক্তি হিসেবে তাপরূপে মুক্ত হয়। এটা একেবারে বইয়ের লাইন। শারীরবৃত্তীয় কাজের প্রয়োজনীয় শক্তি যোগায়, হ্যাঁ এটাও তো সত্য। এই স্থিতি শক্তি বা বিভব শক্তি থেকেই তো পরবর্তীতে এটিপি তৈরি করে, যা আমাদের নিত্য দিনের প্রত্যেকটা কাজের যে শক্তি লাগে সেই শক্তির যোগান দেয়। আচ্ছা, এই স্থিতি শক্তি নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়, এটা আবার কেমন কথা? তাহলে এই যে নতুন ক্লোরোপ্লাস্ট, এটা কিন্তু মানে মিথ্যা। ঠিক আছে, তাহলে আমার 1 ও 2 হবে। পরবর্তী এমসিকিউ। জি হ্যাঁ বলো, আমার কথা বুঝতেছো না? দেখো একটু আগেও বইলে আসছি যে এই যে FADH2 থেকে কিন্তু আমরা 2টা করে এটিপি পাবো। তাহলে তুমি যদি 4টা FADH2 নাও, তুমি 4 দুগুণে 8টা এটিপি পাবা। কত সহজ। আর যদি NADH2 থাকতো, তাহলে কিন্তু তুমি 3 4 12টা এটিপি পাইতা। যদি জিটিপি থাকতো, তাহলে তুমি 4টা জিটিপি থেকে 4টা এটিপি তুমি পাইতা। ঠিক আছে? আচ্ছা, কোন অঙ্গাণুতে ক্রিবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়? ওরে বাবা, বলছে কি? ক্রেবস চক্রের বিক্রিয়া, আমরা জানি যে শ্বসনের প্রথম ধাপ বাদে বাকি 3টা ধাপই কোন অঙ্গাণুতে হয়? অবশ্যই মাইটোকন্ড্রিয়াতে হয়। দ্বিতীয় যে ধাপ মানে এসিটাইল কোএ সৃষ্টি, ওইটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার যে তরল পদার্থটা আছে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে হয়। ক্রেবস চক্র এক্স্যাক্টলি কোথায় হয় বলা নাই। নিচের কোনটি শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক? দেখছো, এজন্য কিন্তু বলি মুখস্থ করতে। এই অক্সিজেন তো জীবনেও অভ্যন্তরীণ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ, আলো, এগুলো হলো গিয়ে বাহ্যিক প্রভাবক। ঠিক আছে, অভ্যন্তরীণ প্রভাবক কি কি ছিল জানি শ্বসনে, একটু মনে করতে দাও। তার মধ্যে একটা কিন্তু অজৈব লবণ, এটা আমার স্পষ্ট মনে আছে। ঠিক আছে, অজৈব লবণ আছে। আমরা শ্বসনের যে অভ্যন্তরীণ প্রভাবকগুলো আছে কিভাবে মনে রাখতে পারি? জাস্ট চিন্তা করবা যে খাবারের কথা চিন্তা করবা, খাদ্যদ্রব্য একটা অভ্যন্তরীণ প্রভাবক। খাবারের সাথে কি আমরা লবণ নেই না? তাহলে অজৈব লবণ একটা অভ্যন্তরীণ প্রভাবক। তুমি যখন খাও তোমার কিন্তু একটু পানিও লাগে, কিন্তু এই পানিটা শুধু পানি না, এটা হলো গিয়া, মনে রাখবা যে কোষের অভ্যন্তরীণ পানি, মানে কোষের, তুমি যেহেতু অভ্যন্তরীণ প্রভাবক পড়তেছো, তাহলে এটা হলো গিয়ে কোষের অভ্যন্তরীণ পানি। ঠিক আছে? আচ্ছা, আরো আছে একটা দুইটা, আপাতত একটু মনে আসতেছে না, কারণ আমি আমি কিন্তু আগেও বলছি ভাই আমার মুখস্থ বিদ্যা খুব একটা ভালো না। ওকে, আচ্ছা, এরপর কি আছে যে অবাত শ্বসন প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? অবাত শ্বসনে আমরা জানি এই যে ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হবে, পাশাপাশি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আমাদের অপশনে যেহেতু ইথানল দেওয়া আছে, সো এটাই কারেক্ট অ্যান্সার।
একটা রিয়াকশন দেয়া আছে, রিয়াকশনটা পরে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দাও, মেজাজটা কেমন লাগে। প্রশ্ন আবার অন্য পৃষ্ঠায়, যাই হোক কিছু করার নেই। দেখতে এদিকে কি আছে, নাই। এখান থেকে রিয়াকশনটা দেখে নি, এটা কি রিয়াকশন দেখো তো। গ্লুকোজের সাথে আমরা কিছু একটা বিক্রিয়া করাইতেছি, আমি দেখেই বুঝছি গ্লুকোজের সাথে তুমি যেহেতু বিক্রিয়া করাইতেছো তাহলে এটা অবভিয়াসলি সালোক সংশ্লেষণ তো হইতে পারবে না, কারণ সালোক সংশ্লেষণে গ্লুকোজ নিজেই তৈরি হয়। এটা একটা শ্বসন রিয়াকশন, ঠিক আছে, শ্বসন বিক্রিয়া। আর এ কি, এ হলো আমরা জানি গ্লুকোজকে কিন্তু আমরা জারিত করি, তাই না, অবভিয়াসলি। তাহলে এ হইলো অক্সিজেন, অক্সিজেন ছাড়া তো অন্য কিছু হইতে পারে না। 6 অণু অক্সিজেন বিক্রিয়া করবে, 6টা কার্বন ডাই অক্সাইড, 6টা পানি আর শক্তি। কতখানি শক্তি তৈরি করবে, 38 অণু এটিপি তৈরি করবে। 38 অণু এটিপি মানে অলমোস্ট 686 কিলো ক্যালভিন পার মোল, ঠিক আছে। যদিও আসলে এতটুকু হয় না, আমাদের দেহে সম্ভবত 300 না জানি কত কিলো ক্যালোরি আসে, আর বাকিগুলা তাপ শক্তি উৎপন্ন করে। আমরা জানি আমাদের দেহ কিন্তু প্রতিনিয়ত একটু গরম থাকে, ঠিক আছে। এই তাপ শক্তি কিভাবে আসে, এখান থেকেই আসে। দেখি পরবর্তী প্রশ্ন বসি, এ এর অনুপস্থিতিতে, এ মানে কি, অক্সিজেন, অক্সিজেনের অনুপস্থিতিতে কত অণু এটিপি তৈরি হবে। যদি অক্সিজেন না থাকে তখন কিন্তু আমার হবে অবাধ শ্বসন, তাই না। আর অবাধ শ্বসনে সবকিছুই দুই, সবকিছু কি দুই। যেমন ইথানল তৈরি হবে দুইটা, রিয়াকশনটা আমি একবার লেখি, ঠিক আছে। এই যে গ্লুকোজ C6H12O6, এখান থেকে কি তৈরি হবে, যদিও দুইটা ধাপ আছে আমি একবারই লেখা দিতেছি। আমার তৈরি হবে দুইটা ইথানল বা C2H5OH, C2H5OH। পাশাপাশি কি তৈরি হবে, দুইটা কার্বন ডাই অক্সাইড, পাশাপাশি তৈরি হবে দুইটা এটিপি। দেখছো সবই কিন্তু দুই, এই দুইয়ের ছন্দ দিয়ে আমরা মনে রাখতে পারি অবাধ শ্বসনের ক্ষেত্রে। আর মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে এই ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের সংকেত হলো CH3CHOH এটা হলো ল্যাকটিক অ্যাসিডের সংকেত। পারলে মনে রাখতে পারো, না রাখলেও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা 22 নাম্বার এমসিকিউটা দেখো তো কি বলছে। আচ্ছা আগেরটা তাহলে অ্যান্সার কত হবে, কত অণু এটিপি, 2 অণু এটিপি। আর যদি অক্সিজেন থাকতো মানে সবাদ শ্বসন হইতো তাহলে তৈরি হইতো 38 অণু এটিপি। উদ্দীপকের প্রক্রিয়ায় শেষ ধাপের ক্ষেত্রে, উদ্দীপকের প্রক্রিয়াটা কি, শ্বসন। শ্বসনের শেষ ধাপ বলতে বোঝাচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সঠিক তথ্য কি, 38 অণু এটিপি তৈরি হয়। হ্যাঁ শোনো, আমি যদিও একটু আগে দেখাইছি কি যে প্রথম ধাপে এতগুলো এটিপি তৈরি হয়, দ্বিতীয় ধাপে এতগুলো এটিপি তৈরি হয়, আসলে কিন্তু ওই ধাপগুলোতে এটিপি রূপে কিন্তু তৈরি হয় না। অ্যাকচুয়ালি ওই যে FADH2 NADH2 তৈরি হয়েছিল সেখান থেকে এটিপি যে তৈরি হয় এটা কিন্তু লাস্ট ধাপেই হয়। তাহলে এই যে 38 অণু এটিপি তৈরি হয়, তারপর পানি তৈরি হয়, হ্যাঁ পানি উৎপন্ন হবে, তারপর শক্তি সম্পন্ন ইলেকট্রন আসবে, প্রোটন তৈরি হবে। মনে পড়ে একটু আগেও কিন্তু আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি। মাইটোকন্ড্রিয়া হ্যাঁ অবশ্যই করবে, তার মানে আমার কিন্তু এই তিনটাই সত্য। কারো কি কোনো কনফিউশন আছে এখানে। দেখো পরবর্তী এমসিকিউ 23 নম্বরে কি বলা আছে, যে শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত। একটু আগেও কিন্তু বলছি তাই না, 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি থেকে 45 কয়, যে 4 নাম্বার অপশনটা তোমাদের। আমি যেখান থেকে এই কোশ্চেনগুলো কালেক্ট করছি, সম্ভবত এর নাম কি জানি, উদ্ভাসের কোন একটা বই, তো সেখানে কারেকশন হিসেবে তারা এই 22 নম্বরে মানে 1 ও 2 দেশে, এখন 1 ও 2 দেশে তোমাদের কাছে আমার একটা আবেদন থাকবে, এই যে কোশ্চেনটা 22 নাম্বার, এই কোশ্চেনটা তোমরা তোমাদের ক্লাস টিচারের কাছে নিয়ে যাবা, ঠিক আছে। ক্লাস টিচারকে জিজ্ঞাসা করবে যে স্যার এটার অ্যান্সার কি হবে, অ্যাকচুয়ালি তারা যেটা বলবে সেটাই অ্যান্সার। 24 নাম্বারটা দেখো, উপরের বিক্রিয়াটিতে 3 অণু এক্স নিল। আচ্ছা 3 অণু বিক্রিয়া গেল কোথায়, মেজাজটা কেমন লাগে, দেখো বিক্রিয়াই নাই। আচ্ছা উপরের বিক্রিয়াতে 3 অণু এক্স নিলে মোট কতটি এটিপি উৎপন্ন হবে। দেখো এক্স এর পরিচয় কি হইতে পারে, যেহেতু 3 4 12, 3 6 18, 3 8 24। আমি নিজেও বুঝতেছি না, আসলে আমার বিক্রিয়াটা দরকার ছিল। 3 অণু এক্স, দেখো এক্স যদি হয়ে থাকে NADH2, NADH2, তাহলে আমি 3 অণু থেকে 9 অণু এটিপি পাইতাম, কিন্তু 9 তো অপশনেই নাই। NADH2 থেকেই কিন্তু আমি সর্বোচ্চ পাই, যেহেতু NADH2 হবে না তার মানে FADH2 অথবা GTP এগুলোও হবে না। তার মানে এখানে এক্স আসলে অন্য কোনো জিনিস। অন্য কোনো জিনিস কি হইতে পারে,
হইতে পারে, আচ্ছা ক্রিপস চক্র, এই যে এসিটাইল কোয়ে হইতে পারে, আমার মনে হইতেছে এক্স হলো এসিটাইল কোয়ে। যদি এসিটাইল কোএনজাইম এ হয়ে থাকে, আমরা দেখছি যে এসিটাইল কোএনজাইম থেকে আমরা কি কি পাইতাম, কয়টা আমি শক্তি পাইতাম মনে আছে কারো? মোট কত, 12 অণু এটিপি পাইতাম, কিন্তু প্রত্যেকটা এসিটাইল কোয়ে থেকে আমরা 12 অণু এটিপি পাইতাম। তাহলে এখানে যদি 3 অণু এসিটাইল কোয়ে থাকে, তাহলে কিন্তু এখান থেকে 3 × 36টা এটিপি পাওয়ার কথা। আচ্ছা তাহলে এটা এসিটাইল কোয়েও না, এটা কি হইতে পারে আমি জানি না। আচ্ছা তোমরা একটু দেখো তো, এই যে সিলেট বোর্ড 2021 এটার কোশ্চেন কি, পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, এটা বইয়ের ইনফরমেশন 0.3%। আর যদি বলতাম যে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, তাহলে হয়তো 0.03%, একটু সাবধান। আর অক্সিজেনের পরিমাণ কত বায়ুতে, অক্সিজেনের পরিমাণ হলো, লেখাছিলাম না আগে, বলো তো, আজকে আমি বলবো না, আজকে তোমরা বলবা, বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? গুড, ভেরি গুড, 20.95%। আর বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাসটা আছে? নাইট্রোজেন। কোন উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড? আচ্ছা ফসফোগ্লিসারিক বলো তো, এটা কি 3 কার্বন বিশিষ্ট নাকি 4 কার্বন বিশিষ্ট? এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট, অর্থাৎ C3। আচ্ছা এখন যদি C3 হয়, আমাদের বইতে কিন্তু কোনো C3 উদ্ভিদের এক্সাম্পল দেওয়া নাই, একটু সবাই মিউট করো। আমাদের বইতে C4 উদ্ভিদের এক্সাম্পল দেওয়া আছে, তার মধ্যে এই যে আখ, ভুট্টা, ঘাস, মুথা ঘাস, এগুলো হলো C4 উদ্ভিদ। তাহলে এগুলা বাদে যে অপশনটা আছে, মানে এই যে কাঁঠাল, কাঁঠাল হলো তাহলে C3 উদ্ভিদ। দেখলা আমি কিন্তু একটু টেকনিক খাটাইয়া এগুলো সলভ করে ফেলাইছি। পরবর্তী এমসিকিউটা দেখো তো একটু, পরবর্তী এমসিকিউ একটু দেখি রেকর্ডটা ঠিকভাবে হইতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ 27, অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসনটা হয় তার মানে অবাধ শ্বসন। অবাধ শ্বসনে কিন্তু শ্বসনিক বস্তুর আংশিক জারণ হয়, এই যে প্রথম অপশন ঠিক আছে। বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়, জীবনেও না, মাত্র 2 ATP, 2 অণু এটিপি তৈরি হয়, তাহলে 3 নাম্বার হবে না, তাহলে 3 না হলে তো 1 ও 2 হবে, এইটা হবে অ্যান্সার। 2 কেমনে, এই যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। স্বাভাবিকের চেয়ে শ্বসনের হার বেশি হয় কোথায় জানো? শ্বসনের হার বেশি হয় বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু অঞ্চল শুনলেই তোমার মাথায় আসবে মূল কাণ্ড। কি আসবে? মূল কাণ্ড। মূল কাণ্ডের কোন জায়গাটা? আগা। আগারে শুদ্ধ ভাষায় কি বলে? মূল কাণ্ডের অগ্রভাগ। অগ্রভাগ, মূল কাণ্ডের অগ্রভাগ। তারপরে মূল কাণ্ডের পরে কি আসে তোমাদের মাথায়? পাতা। পাতা, ফুলের কুড়ি। মূল কাণ্ড, পাতা, ফুল, ফল, তো পাতা ও ফুলের কুড়ি। কুড়ি তো বুঝো, না বুঝলেও সমস্যা নেই, কারণ আমি নিজেও বুঝি না। মুখস্থ করার কাজ মুখস্থ করছি। ঠিক আছে, তো মূল কাণ্ড, পাতা, ফুল গেল। আচ্ছা বাকি আছে কি? ওই যে ভ্রূণ, আমরা ভ্রূণও বলতে পারি, বা অঙ্কুরিত বীজও বলতে পারো। ঠিক আছে, তুমি ভ্রূণও বলতে পারো, আবার অঙ্কুরিত বীজ বলতে পারো। অঙ্কুরিত বীজ, এই যে 3টা আমি লেখলাম, এগুলোই আমাদের বইতে দেওয়া আছে। এই জায়গাগুলোতে আমার শ্বসনের হার অনেক বেশি। দেখি আমাদের অপশনে কি কি আছে। কুড়ি ও মূল, হ্যাঁ ঠিক আছে। তারপর কুড়ি ও কাণ্ডের, না কুড়ি ও কাণ্ডের অগ্রভাগ তো না, মূল ও কাণ্ডের অগ্রভাগ। তো কুড়ি কেন দেশে? কুড়ি তো হওয়ার কথা না তাইলে, মূল ও কাণ্ড। আচ্ছা দেখছো, মানে তারা এমন সব প্রশ্ন করে একটু কেমন জানি কনফিউজিং। যেমন এখানে আমার মনে হইতেছে 1 ও 3, তবে আমি অ্যান্সারের সাথে মিলাবো। ঠিক আছে, নাহলে শুধু শুধু ভুল পড়াইয়া তো লাভ নেই। 28-এ তারা কোন অ্যান্সারটা নিছে? 28-এ নেছে এ। বলো কেমনটা লাগে? 28-এ তারা কারেক্ট অ্যান্সার নেছে এ। তার মানে এটা বুঝছো তো, এটা একটু মানে কনফিউজিং জিনিস। আমি এখানে যেটা লিখছি, এই যে এইটা, এটা হলো এক্স্যাক্ট তোমার বইয়ের ওয়ার্ড, তুমি চাইলে মিলিয়ে দেখতে পারো, বইয়ে এক্স্যাক্ট এই ওয়ার্ডগুলোই লেখা আছে। বুঝছো? হয়তোবা তাদের লজিক এইটা যে মূল কাণ্ড, বইয়ে লেখা আছে মূল কাণ্ডের অগ্রভাগ, কিন্তু এখানে লেখা আছে শুধুমাত্র মূল, তাই 3 নাম্বারটা হবে না, হবে 2 নাম্বারটা। তাহলে কেন হবে? বইয়ে তো লেখা নাই যে কুড়ি, বইয়ে লেখা হলো গিয়ে পাতা ও ফুলের কুড়ি। আচ্ছা যাই হোক, এটার অ্যান্সার হবে 1 ও 2। ঠিক আছে, জাস্ট মনে রাখো আপাতত। পরবর্তী এমসিকিউ, রাইবোজ সুগারে কতটি কার্বন থাকে? আমরা জানি রাইবোজ হলো একটা 5 কার্বন বিশিষ্ট সুগার, বা একটা পেন্টোজ সুগার। ঠিক আছে, 5 কার্বন বিশিষ্ট একটা সুগারকে আমরা কি বলি? আমরা বলি পেন্টোজ সুগার, কারণ পেন্টা, পেন্টা কথাটার মানে হইল 5। ঠিক আছে, পেন্টোজ সুগার।
আবার এই যে রাইবোজ সুগারের সংকেত কি আমরা জানি, কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত CH2O, যেহেতু 5টা কার্বন বিশিষ্ট তাহলে তুমি ব্র্যাকেট দিয়ে এখানে একটা 5 দিয়ে দাও। এখন দেখো তো C5H 5 দুগুণে 10 ও 5, এটাই হলো রাইবোজের সংকেত। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বিদ্যমান কোনটিতে? অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়াতে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে তখন কি হবে? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড যখন অনেক বেশি বেড়ে যাবে, আমার এটা এটা মনে রাখে এইভাবে যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে যদি বিক্রিয়া করে তখন H2CO3 তৈরি করে। এর H2CO3 এর নাম হলো কার্বনিক অ্যাসিড। এটা কিন্তু এক ধরনের অ্যাসিড। তার মানে আমার যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, খুব বেশি মাত্রায় বেড়ে গেলে আমার কি অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে? তাহলে অ্যাসিড মানে কি? অ্যাসিডিটি বা অম্লত্ব, অম্লত্ব কিন্তু বেড়ে যাবে। এখানে বলছে ক্ষারত্ব বৃদ্ধি পায়, তার মানে এটা ভুল কথা। এখানে বলছে অম্লত্ব কমে যাবে, তার মানে এটাও কিন্তু ভুল কথা। আমার অম্লত্ব বেড়ে যাবে। অম্লত্ব বেড়ে গেলে কি হবে? পিএইচ এর মান কমবে, ঠিক আছে? আর আমাদের যে স্টোমা বা পত্ররন্ধ্র আছে, ওইখানেও কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ থাকলেই আমার পত্ররন্ধ্রটা খোলা থাকে। যেহেতু নির্দিষ্ট পিএইচটা থাকবে না, অনেক কমে যাবে, ফলে আমার কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। দেখলে একটা এমসিকিউ দেখলে আমরা কিভাবে অ্যাকচুয়ালি অ্যান্সার করব। কোন পাতায় সালোক সংশ্লেষণের হার সব থেকে বেশি? দেখো, যেহেতু বলছে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের কিন্তু একটা মানে প্রভাবক ছিল অনেকগুলা, মনে আছে নিশ্চয়। তার মধ্যে একটা প্রভাবক ছিল যে পাতার বয়স ও সংখ্যা, তাই না? পাতার বয়স কিন্তু একেবারে যদি কচি হয় তাইলেও সমস্যা, আবার বয়স্ক হইলেও সমস্যা। আমার লাগবে মিডল এজ, মধ্যবয়সী পাতা। আর সংখ্যা তো যত বেশি সালোক সংশ্লেষণও তত বেশি। তাহলে আমার অ্যান্সার কি বলতো? কচি পাতা হবে না বয়স্ক পাতা? একটাও না, হবে মধ্যবয়সী পাতা। এরপরে কোন গ্যাসটি পৃথিবী সৃষ্টির শুরুতে অনুপস্থিত ছিল? অনুপস্থিত ছিল প্রথমে, তারপরে কিন্তু আদি উদ্ভিদ যেগুলো আছে সেই আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমেই কন্টিনিউয়াসলি অক্সিজেন প্রোভাইড করছে। এই অক্সিজেন কিন্তু একসময় ছিল না বলে ধারণা করা হয়। এই জিনিসটা আমাদের বইয়ে জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব সেইখানে আলোচনা করা হয়েছে। দেখো এরপর কি আছে, ক্রেবস চক্রের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? ও ভালো কথা, আমি CH4 দেখে একটা জিনিস মনে পড়লো। বলছিলাম না কিছু কিছু গ্যাস যদি থাকে তাহলে আমার যে সালোক সংশ্লেষণ প্রসেসটা সেটা বিঘ্নিত হবে। তার মধ্যে ছিল কি কি? মিথেন ছিল, ছিল ক্লোরোফর্ম, আরেকটা আছে সেটা হলো H2S। H2S মানে হাইড্রোজেন সালফাইড। এই তিনটার নামই আমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে? এই জিনিসটা কোথায় আছে আমাদের বইতে? সালোক সংশ্লেষণের প্রভাবকের ভিতরে যে বাহ্যিক প্রভাবকের মধ্যে রাসায়নিক পদার্থ নামে একটা পাঠ আছে, সেইখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? রাসায়নিক পদার্থের মধ্যে। আর আরেকটা আছে যে তোমার কি জানি খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থে আবার আলোচনা করছে ওই যে পাতার ক্লোরোফিল কি দিয়ে গঠিত? নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, হাবিজাবি জিনিসপাতি আছে। যাই হোক, সবই ইম্পর্টেন্ট, বায়োলজি মানে কোনো কিছু বাদ দেওয়া যায় না। ক্রেবস চক্রের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? বাবারে ভুল লেখছে। দেখো কি লেখছে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এই ক্রেবস চক্রে কি 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বলতো? ক্রেবস চক্রে কিন্তু প্রত্যেকটা এসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড হয়। বাট মোট কিন্তু 2 অণু কার্বন ডাইঅক্সাইড না, মোট কিন্তু 4 অণু কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা দেখি তো অন্য অপশনগুলো, এখানে লেখছে কি 2 অণু জিটিপি। হ্যাঁ ঠিকই আছে। তার মানে মোট 2টা এসিটাইল কোয়ে থেকে কতগুলা তৈরি হয় সেটা লেখছে। 2টা এসিটাইল কোয়ে থেকে 2 অণু জিটিপি তৈরি হয়, সত্য। 2 অণু FADH2 তৈরি হয়, এটাও সত্য। 3 দুগুণে 6, 6 অণু NADH2 তৈরি হয়, এটাও সত্য। তাহলে এটা হলো গিয়ে ভুল, বুঝছো? কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হয় 4 অণু মোট, আর 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আমাদের দ্বিতীয় ধাপে, মানে এসিটাইল কোয়ে সৃষ্টি। ওই সময় ওই প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড থেকে কিন্তু একটা একটা করে কার্বন ডাইঅক্সাইড আসে। তো 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতটি এটিপি এখানে বলছে কি খরচ হয়? এখানে যদি বলতো কতটি এটিপি তৈরি হয়, অ্যান্সার হইতো 4টি। যদি বলতো কতটি নিট এটিপি তৈরি হয়, তাহলে অ্যান্সার হইতো 2টি। আর এখানে বলছে কতটি এটিপি খরচ হয়, এটার অ্যান্সারও কিন্তু 2টা, তাই না? আচ্ছা সরি, কতটি নিট এটিপি, মোট কতগুলো এটিপি মানে তৈরি হয়? মোট কিন্তু এটিপি তৈরি হইতো কয়টা? আচ্ছা দাঁড়াও, মোট এটিপি কয়টা নর্মালি কয়টা হয়? 8টা তৈরি হয় না? 8টা তৈরি হয়, 8টা। 6টা আসে যায় তোমার NADH2 থেকে, আর বাকি 2টা তো নর্মাল এটিপি। আচ্ছা যাই হোক,
পারবে, এগুলো সোজা। বয়স্ক কোষ অপেক্ষা অল্প বয়স্ক কোষের শ্বসন হার বেশি, হ্যাঁ এটা একেবারে সত্য। শোনো, সালোক সংশ্লেষণের বেলায় আমরা কিন্তু পাতা নিয়ে আলোচনা করছিলাম, তাই না, যে মাঝারি বয়সের পাতা, কিন্তু এখানে আমরা কোষ নিয়ে কথা বলতেছি। শ্বসন, কোন কোষে শ্বসন হারটা বেশি হবে? অল্প বয়সী কোষ, কারণ অল্প বয়সী কোষে যে প্রোটোপ্লাজমের পরিমাণটা বেশি থাকে, এই যে দেওয়া আছে যে কেন বেশি হয়, কারণ প্রোটোপ্লাজম বেশি থাকে। প্রোটোপ্লাজম বেশি মানে কি, আমার যে এনজাইম টেনজাইম লাগবে সেগুলোও বেশি, ফলে শ্বসন হারটাও বেশি। রুটি ফোলার জন্য দায়ী কি? অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কেন? এই যে পাউরুটি, পাউরুটিতে আমার এই যে ইস্ট নামে একটা ছত্রাক আছে, সেই ইস্ট দেওয়া হয়, ঠিক আছে। এই ইস্ট যেহেতু একটা ছত্রাক, আমরা জানি কোথায় কোথায় অবাধ শ্বসন হয়, আমাদের যে পেশি টিস্যু সেখানে হয়, এছাড়াও কিছু ব্যাকটেরিয়াতে হয়, আর ইস্ট নামের এই ছত্রাকে হয়। যেহেতু এখানে অবাধ শ্বসন হয়, ফলে অবাধ শ্বসনে কি কি তৈরি হয়? ইথানল তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তৈরি হইতেছে, ওই কার্বন ডাই অক্সাইডটাই অ্যাকচুয়ালি, মনে করো এটা পাউরুটি, এই পাউরুটিতে তুমি দেখবা যে অনেকগুলো ছিদা ছিদার মতো দেখায়, ছিদ্র ছিদ্র। ওই ছিদ্র ছিদ্রগুলো কেন হয়? কারণ এই ভিতরে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি হয়, ওই ছিদ্রের মাধ্যমে বের হয়ে যায়, ঠিক আছে, এর ফলে কিন্তু ছিদ্র হয়। যাই হোক, এটা কোথায় আছে আমাদের বইতে? এই যে অবাধ শ্বসন বা শ্বসনের যে গুরুত্ব সেখানে আলোচনা করা আছে। এছাড়াও এই যে আমরা দই খাই, পনির খাই, চিজ, তাই না, এই দই পনির এগুলো কি দিয়ে তৈরি করা হয়? এগুলো কিন্তু ফার্মেন্টেশন, কি ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। লেখো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন, ফার্মেন্টেশনের বাংলা হইল গাজন। গাজন, ফার্মেন্টেশন গাজন প্রক্রিয়ায় দই পনির তৈরি করা হয়। কোন জিনিসটাকে ফার্মেন্টেশন কইরা দই পনির পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডকে তুমি যখন ফার্মেন্টেশন করবা তখন তুমি দই পনির পাবা। ইভেন একটা মজার বিষয়, জানি না তোমাদের সাথে শেয়ার করা উচিত কিনা, অনেকে মুভি টুভিতে দেখায় না যে বাংলা মদ খায়, অনেকে এটা শুনছো তো যে পান্তা ভাত পচাইয়া এই অ্যালকোহল জাতীয় জিনিস তৈরি করা হয়, বাংলা মদ বলে আর কি। তো অ্যাকচুয়ালি করে কি, ওই মানে যে ভাত আছে পান্তা ভাত, ওই পান্তা ভাতে তোমার গাজন হয় বা ফার্মেন্টেশন হয়, অনেক দিন রাইখা দেয়, 7-8-10 দিন। তো তারপরে আর কি পান্তা ভাতের ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহলের মতো একটা জিনিস তৈরি হয়। যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় না। অবাধ শ্বসনের ক্ষেত্রে কি বলছি, অবাধ শ্বসনের ক্ষেত্রে 4 অণু এটিপি তৈরি হয় না, একদম না, মাত্র 2 অণু এটিপি তৈরি হয়। তাহলে প্রথমটা তো হবেই না, হবে 2 ও 3। এই যে 2 অণু NADH2 তৈরি হয়, হ্যাঁ 2 অণু NADH2 কিন্তু তৈরি হয়। আচ্ছা, একটু আগে আমি যে তোমাকে রিয়াকশনটা লেখাইছি সেখানে সম্ভবত জিনিসটা উল্লেখ করে নেই। অবাধ শ্বসনের ক্ষেত্রে ওইখানে আমি প্রথম ধাপটা দেখাই নাই। প্রথম ধাপ কিন্তু গ্লাইকোলাইসিস। অবাধ শ্বসনের 2টা ধাপ, কি কি? 2টা ধাপ। প্রথম ধাপ হইলো গ্লুকোজের কি হবে? জারণ হবে। আর এটা কেমন জারণ হবে? আংশিক জারণ। লেখো গ্লুকোজের আংশিক জারণ। আর দ্বিতীয় ধাপে এই গ্লুকোজের জারণ প্রথমত হইল, এটা হলো কি গ্লাইকোলাইসিস। প্রথম ধাপটাই কিন্তু গ্লাইকোলাইসিস। অবাধ শ্বসন হোক আর অবাধ শ্বসন হোক, প্রথম ধাপটা গ্লাইকোলাইসিস, ঠিক আছে। দ্বিতীয় ধাপে কি হবে? ওই যে পাইরুবিক অ্যাসিডটা তৈরি হবে, সেই পাইরুবিক অ্যাসিডের বিজারণ হবে, ঠিক আছে, পাইরুবিক অ্যাসিডের বিজারণ হবে। তাহলে এই যে প্রথম ধাপটা, প্রথম ধাপে কি আমরা জানি না যে 4 অণু এটিপি তৈরি হয়, তারপরে 2 অণু NADH2 তৈরি হয়, আর কি তৈরি হয়? এর মধ্যে থেকে কিন্তু এই 4 অণু থেকে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। এটা কিন্তু আমরা সবাদ শ্বসন যখন দেখেছি সে সময় বলছি। তাহলে দেখো তো এখন এমসিকিউটা, এই যে 4 অণু এটিপি তৈরি হয়, আচ্ছা দেখো লাস্টের গুলো দেখি তো। অক্সাইডেটিভ ফসফোরাইলেশন হয় না। অক্সাইডেটিভ ফসফোরাইলেশন হওয়ার জন্য আমার অক্সিজেন লাগবে, যদি অক্সিজেন না থাকে তাহলে তো এটা হইতে পারবে না। আর অবাধ শ্বসনে তো অক্সিজেন নাই, তাহলে 3 নাম্বারটা অ্যাকচুয়ালি হবে না। আমার যে প্রথম স্টেপটা আমি ভুলে ক্রস দিয়ে ফেলাইছি, এই জন্য আমি কিন্তু সবকটা অপশন দেখি, ঠিক আছে, প্রথমেই আন্দাজে তাকে দিই না। যেমন এটা তাহলে হবে না, তাহলে হবে 1 ও 2। কিভাবে 1 ও 2 কারেক্ট হয়েছে? দেখো 2 অণু NADH2 তৈরি হয়, এইখানে আমাদের কোনো কনফিউশন নাই। আর 4 অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে, 4 অণু এটিপি তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকে 2 অণু এটিপি কিন্তু খরচ হয়ে গেছিল। 2 অণু এটিপি খরচ হয়ে যায়, আমার নিট নিট কিন্তু 2 অণু এটিপি তৈরি হয়েছে, ঠিক আছে। যদি বলতো যে 4 অণু নিট এটিপি তৈরি হয়, তাহলে এটা মিথ্যা হইতো। নিট কিন্তু 2 অণু এটিপি তৈরি হয়, মনে রাখো। আবার দ্বিতীয় ধাপটা কেমন জানো? দ্বিতীয় ধাপ তো আমি একটু আগেও লেখাইছি, যে আমাদের যে C3H4O3 মানে পাইরুভিক অ্যাসিড আছে, এটা হলো কি পাইরুভিক অ্যাসিড। এর আগের পৃষ্ঠে আমি এটাকে এইভাবে লেখাইছিলাম যে CH3COCOOH, একই কথা, ঠিক আছে, তুমি এইভাবেও লিখতে পারো। আবার
এইভাবেও লিখতে পারো, তোমার যেমন ইচ্ছা। তাহলে এই পাইরুভিক অ্যাসিডকে আমরা কি করব, বিজারণ করব। বিজারণ করব মানে এখানে আসলে আমরা হাইড্রোজেন অ্যাড করব, ঠিক আছে? হাইড্রোজেন অ্যাড করলে কি তৈরি হবে, ওই যে ইথানল তৈরি হতে পারে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। আবার এখানেও কিন্তু আমার কি ওই যে 2 অণু এটিপি, সরি 2 অণু এটিপি, আমরা একেবারে প্রথমে অবাধ শ্বসনে যে বলছিলাম যে 2 অণু এটিপি তৈরি হয়, সেই 2 অণু এটিপি কিন্তু এইটাই, এই যেখানে লেখছি না 2 অণু এটিপি, এটা কিন্তু প্রথম ধাপেই তৈরি হয়ে গেছে। দ্বিতীয় ধাপে কিন্তু শক্তি তৈরি হয় না, দ্বিতীয় ধাপে উল্টা। দেখো প্রথম ধাপে আমার এক্সট্রা কিন্তু এই যে দুইটা NADH2 মানে কি 6 অণু এটিপি, এখানে কিন্তু 6 অণু এটিপি তৈরি হয়েছিল প্রথম ধাপে এক্সট্রা, এই যে এখানে। কিন্তু এই 6 অণু এটিপি দ্বিতীয় ধাপে আইসা কিন্তু খরচ হয়ে গেছে, বুঝছো? এই জন্য নিট, আমি যদি চিন্তা করি যে অবাধ শ্বসনে নিট কতটুকু এটিপি তৈরি হয়েছে, সেটা কিন্তু এই 2 অণু এটিপি। যাই হোক, অনেক আলোচনা করে ফেলাইলাম। পরবর্তী এমসিকিউ, এগুলো আমাদের যখন সিকিউ করাবো ওই সময় কাজে লাগবে। শ্বসনের মাধ্যমে দেখো কি কোষ বিভাজনের আনুষঙ্গিক পদার্থ সৃষ্টি হয়, জৈব অ্যাসিড তৈরি হয়। দেখো এখানে আসলে অ্যান্সার এই যে তিনটাই কারেক্ট অ্যান্সার দিয়েছে, বাট কেন দিয়েছে তা আমি নিজেও জানি না, সো আমার কাছে জিজ্ঞাসা করো না, ঠিক আছে? 40 নাম্বার এমসিকিউ, নিচের কোনটি পরিমাণ কমে গেলে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পায়? পরিমাণ কমলে সালোক সংশ্লেষণ বাইরে যাবে, কি বলে? আচ্ছা, সালোক সংশ্লেষণের সাথে অক্সিজেনের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সো অক্সিজেন যদি কমে যায় তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ পরিমাণটা কি হবে, বা সালোক সংশ্লেষণের যে রেট সেটা কিন্তু বাইরে যাবে। কারো কি বুঝতে কোনো সমস্যা বলো তো? এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে মূলত কি হয় আমরা জানি, এই যে খাবারটা আমরা তৈরি করতেছি কিভাবে তৈরি করি, কার্বন ডাই অক্সাইডকে কি জারিত, সরি কার্বন ডাই অক্সাইডকে, ওয়েট আ সেকেন্ড, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। ভালো কথা, আমাদের বইতে আরেকটা লাইন ছিল, এর যে বিক্রিয়ক কি, বিক্রিয়ক হলো কার্বন ডাই অক্সাইড আর হলো H2O পানি, ঠিক আছে? এই কার্বন ডাই অক্সাইডকে আমরা করব বিজারিত, মূলত এই কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার মাধ্যমে আমরা গ্লুকোজ তৈরি করি। আর এই যে পানি দেখতেছো না, এই পানিকে আমরা করব জারিত। আসলে এই কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্যই আমার পানির প্রয়োজন পড়ছে, বুঝছো? তাহলে দেখো কোন কোন অপশন কারেক্ট অ্যান্সার। কার্বন ডাই অক্সাইড জারিত হয় না, কার্বন ডাই অক্সাইড জারিত হয় না, পানি জারিত হয়, ঠিক আছে? পানি উৎপন্ন হয়, হ্যাঁ পানি কিন্তু উৎপন্ন হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে, তাই না? যদি আমি তোমাদের ফুল রিয়াকশনটা দেখাই সালোক সংশ্লেষণের, অনেকটা কিন্তু এরকম যে আমার কতখানি কার্বন ডাই অক্সাইড লাগে, আমার লাগে 6 অণু কার্বন ডাই অক্সাইডের মতো, আর আমার পানি কিন্তু লাগে 12 অণু পানি। আর এখান থেকে তৈরি হবে কি, তৈরি হবে অবভিয়াসলি গ্লুকোজ, আর এছাড়া উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন পাবো, আর পাবো পানি। 12 অণু পানি দিছিলাম, আর এখান থেকে পাবো 6 অণু পানি আর 6 অণু অক্সিজেন, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে সমতাটাও দেখাই ফেলাইলাম। আর এই যে এরা যে বিক্রিয়া করবে তার জন্য কি লাগবে, অবভিয়াসলি সূর্যের আলোর উপস্থিতি আর ক্লোরোফিলের সাহায্যে, ঠিক আছে? আচ্ছা, এডিনোসিন সমান সমান কি আমরা জানি, এডিনোসিন কিভাবে তৈরি হয়? এডিনোসিন কিন্তু একটা কি বলতে পারো কেউ, এডিনোসিন জিনিসটা কি? রাইবোজ সুগারের সাথে অ্যাডেনিন যখন যুক্ত হয় তখনই কিন্তু এডিনোসিন তৈরি হয়। এডিনোসিন একটা নিউক্লিওসাইড, আর এডিনোসিনের সাথে যখন ফসফেট যুক্ত হবে তখন তৈরি হবে এডিনোসিন মনোফসফেট, এডিনোসিন ডাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট, এগুলোকে আমরা বলবো নিউক্লিওটাইড। এই জিনিসগুলো তোমাদেরকে শিখেছি না বলো? আচ্ছা, কোনটি সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক? আচ্ছা, এইটা তাহলে আমাদের কিন্তু একটু মুখস্থর মতো রাখা লাগবে। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক, এটা পানি, এটা তো পানিই হবে, পানি তো একটা বাহ্যিক প্রভাবক, তাই না? সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ যে প্রভাবক সেগুলো আমার মাথায় মানে কিভাবে জানি মুখস্থ থাকে। আর বাহ্যিক প্রভাবকের মধ্যে কি কি আছে কেউ কি জানো? বাহ্যিক প্রভাবক কি কি? এই যে ক্লোরোফিল দেওয়া, ক্লোরোফিল কিন্তু একটা অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক কি কি আছে? প্রথমে আছে ক্লোরোফিল, তারপর আছে এই যে পাতা, পাতার বয়স ও পাতার সংখ্যা, তারপরে হলো গিয়ে শর্করার পরিমাণ, ঠিক আছে? এগুলো অভ্যন্তরীণ প্রভাবক। শর্করার পরিমাণের পর আর জানি কি একটা আছে, এনজাইমও তো সম্ভবত আছে, তাই না? একটু মনে করাই দাও তো আমারে। সরি এনজাইম না, আমার সম্ভবত পটাশিয়াম আছে, পটাশিয়াম, এই যে পটাশিয়াম একটা বাহ্যিক প্রভাবক। আরেকটা আছে, আরেকটা কি এনজাইম? ঠিকই আছে, আরেকটা কিন্তু এনজাইম। তাহলে
আমার পরবর্তী তিনটা যে আছে এগুলো হলো সবাই কি অভ্যন্তরীণ প্রভাবক, আর পানি হলো বাহ্যিক প্রভাবক। 44 নাম্বার হ্যাচ ও স্ল্যাক চক্র মানে C4 চক্র। C4 চক্র অবভিয়াসলি তাহলে 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ, এই যে 4। C3 গতিপথ আবিষ্কারের জন্য নোবেল পাইছে কে? নোবেল পাইছে কে? এর নামই তো ক্যালভিন বেনসন ও ব্যাসাম চক্র, তাই না? তাহলে অবভিয়াসলি ক্যালভিন। আর হ্যাচ, হ্যাচ কিসে বলো তো? হ্যাচের নাম আমরা শুনছি C4 চক্রে, সে 1966 সালে আবিষ্কার করছে আর ও 1961 সালে। আর ব্ল্যাকম্যানের নাম আমরা শুনছি সালোক সংশ্লেষণ পড়তে গিয়া, ঠিক আছে, 1905 সালে। সে ছিল একজন ফিজিওলজিস্ট বা শরীরতত্ত্ববিদ, ইংরেজ শরীরতত্ত্ববিদ। সে সালোক সংশ্লেষণ আবিষ্কার করছে। এই প্রত্যেকটা আমাদের জানা লাগবে, খুবই বেসিক ইনফরমেশন। C4 আচ্ছা দেখো, প্রথম স্থায়ী পদার্থ কি? 4 কার্বন বিশিষ্ট অক্সালোএসিটিক অ্যাসিড। আমরা প্রায় শেষের দিকে। আচ্ছা, এক্স এর স্থলে এগুলা নিজের একটু চেষ্টা করো তো, এই যে এগুলা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? এখানে কিছু জ্ঞানমূলক আমাদের 1 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন এগুলো দেওয়া আছে, তো এগুলো একটু নিজেরা দেখে নিও। আমি তোমাদেরকে অলরেডি পড়াইছি সব। যেমন এই যে এডিনোসিন কি? অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু যুক্ত হয়ে যা তৈরি করে বা যে অণু তৈরি করে তাই এডিনোসিন। আরও বলতে পারে যে নিউক্লিওসাইড তৈরি করে তাই এডিনোসিন। শ্বসনিক বস্তু কি কি আছে? ওই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর জৈব অ্যাসিড, ঠিক আছে? শ্বসন প্রক্রিয়ায় যেই বস্তুগুলো জারিত হয়ে সরল বস্তুতে পরিণত হয় তাই। এখানে একটু সুন্দর করে বলা আছে, যেমন জৈব মুদ্রা, এই যে এটিপি হলো গিয়ে আমাদের জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। কেন বলা হয় এটা? কিন্তু 2 মার্কের কোশ্চেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন শক্তি লাগে তখন আমরা কি করি? তখন আমরা এটিপিকে ভাঙ্গি, এটিপিকে ভাঙ্গা তখন আমরা এডিপি আর ইনঅর্গানিক ফসফেট পাই, পাশাপাশি আমরা পাই শক্তি, ঠিক আছে? যখনই আমাদের শক্তি লাগে দেহে তখনই আমাদের যে এটিপি আছে সেই এটিপিকে আমরা ভাঙ্গি। আবার যখন আমরা খাবার খাই, মানে খাবারের ভিতরে যে শক্তিটা আছে সেইটা আমাদের শরীরে স্টোর করতে হবে, তখন আমরা কি করি? তখন আমাদের দেহে যে এডিপি আছে, এডিনোসিন ডাইফসফেট, এগুলোর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি। আর যুক্ত কইরা কি তৈরি করি? এডিনোসিন ট্রাইফসফেট তৈরি করি। ওই তৈরি করছি না, এই এটিপির যে প্রান্তীয় ফসফেট আছে সেই প্রান্তীয় ফসফেটের মধ্যে আমরা শক্তিটাকে সঞ্চিত করে রাখি। পড়ছি না? প্রত্যেক 1 মোল এটিপিতে কিন্তু আমরা 7.3 কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত করে রাখতে পারি। ফসফোরাইলেশন মানে কি? ফসফেট যুক্ত করা প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ ভাঙ্গা। ফটোলাইসিস মানে কি? ফটো মানে কি? আলো, সূর্যের আলো। আলো ইউজ করে আমরা ভাঙবো। কি ভাঙবো? পানিকে ভাঙবো। পানিকে যদি আমরা বিশ্লেষণ করি বা বিয়োজিত করি আমরা কি পাবো? আমরা অক্সিজেন পাবো, আমরা হাইড্রোজেন আয়ন পাবো, আমরা ইলেকট্রন পাবো, তাই না? এগুলো কিন্তু আমি বেসিক ক্লাসে খুব সুন্দরভাবে আলাপ আলোচনা করছি, তারপর একবার দেখতে পারো। এই যে H2O, এটাকে যদি আমরা বিয়োজিত করি আমরা অবভিয়াসলি অক্সিজেন পাবো। এখন আমরা নিশ্চয়ই জানি যে পরিবেশে কিন্তু অক্সিজেন অণু হিসেবে থাকে, কিন্তু তুমি এখানে 2 তো দিতে পারো না, তোমার সমতা করতে হবে, তো এখানে একটা হাফ দিতে হবে। আবার 2টা হাইড্রোজেন, তাহলে 2টা হাইড্রোজেন আয়ন প্লাস 2টা ইলেকট্রন। দেখলা, পানিকে বিয়োজিত করে আমরা এই জিনিসগুলো পাইলাম। এটাই হলো ফটোলাইসিস। আর এই যে বিয়োজিত হবে এটা কিন্তু সূর্যের আলোর উপস্থিতিতে হবে। এটা কোন সময় হয় জানো? আলোক সংশ্লেষণের যে আলোক পর্যায়ে আছে বা আলোক নির্ভর পর্যায়ে আছে, সেই আলোক নির্ভর পর্যায়ে ফটোলাইসিস হয়। ফটোলাইসিস হয়, আরেকটা জিনিস হয় ফটোফসফোরাইলেশনও হয়, ঠিক আছে? আর কি কি তৈরি হয় আলোক নির্ভর পর্যায়ে? এটিপি, NADH2 আর হাইড্রোজেন আয়ন। NADPH, সরি NADPH, NADH2 না, NADPH, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, বিজারিত, যেহেতু একটা হাইড্রোজেন আছে এক্সট্রা। যাই হোক, নিচে কি আছে দেখো, এই যে বোর্ড পরীক্ষার জন্য এগুলো পড়বা। C4 উদ্ভিদ উদাহরণ তো আমি এগুলো তোমরা সব আসলে পারবা, এগুলো দেখানোর কিছু নাই। কিছু চার্ট আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য। প্রথমে চার্টগুলো দেখো, তারপর আমি জাস্ট সিকিউগুলো দেখাবো, তোমরা নিজেরাই পারবা। C3 C4 এর মধ্যে পার্থক্য, যেমন এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড আর ওইখানে অক্সালোএসিটিক অ্যাসিড, এটা 3 কার্বন বিশিষ্ট, ওইটা 4 কার্বন বিশিষ্ট, ঠিক আছে? C4 চক্র কোথায় হয়? C4 চক্র, ওয়েট আ সেকেন্ড, এখানে তো ভুল লাগছে, দাঁড়াও, না ঠিকই আছে, বুঝছো? যেমন এই যে C3 চক্র, C3 চক্রটা কিন্তু যারা C3 উদ্ভিদ সেখানেও হবে, আর যারা C4 উদ্ভিদ, আমি কিন্তু বলছিলাম যে C4 উদ্ভিদে C3 চক্রও হবে আবার C4 চক্রও হবে, কিন্তু যারা শুধুমাত্র C3 উদ্ভিদ তাদের শুধুমাত্র C3 চক্রই হবে, তাই না? আচ্ছা, এরপরে উৎপাদন ক্ষমতা, যেহেতু এদের সালোক সংশ্লেষণের পরিমাণ একটু কি
দেখো উৎপাদন ক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে কম C3 চক্রে, বাট C4 চক্রে উৎপাদন ক্ষমতা একটু বেশি। অধিক তাপমাত্রায়, আচ্ছা অধিক তাপমাত্রা দুইটাই কিন্তু এইটা আমাদের বইয়ে কিন্তু দেওয়া নেই, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, নোট ডাউন করতে পারো। এই যে C3 চক্র অধিক তাপমাত্রায় চলতে পারে না, কারণ ও তো হলো একটু কি বলে মানে পুরন ভার্সন, আর C4 হলো একটু আপডেট ভার্সন, একটু স্মার্ট বয়, ও অতিরিক্ত তাপমাত্রাও চলতে পারে। অধিক কার্বন ডাইঅক্সাইড ঘনত্বের প্রয়োজন, বাট এখানে অধিক কার্বন ডাইঅক্সাইড ঘনত্বের প্রয়োজন নাই। আচ্ছা এটা একটু মনে রাখবা, ঠিক আছে, কারণ কমপক্ষে 5টা আসলে আমাদের লাগে, যদি পরীক্ষায় আসে লেখা উচিত, এগুলো এগুলো একটু মুখস্থ করো। তাহলে C4 চক্র যেহেতু অনেক বেশি স্মার্ট, একটা ব্লুটুথ বয়, ওর কিন্তু বেশি তাপমাত্রাও লাগবে না, আবার বেশি কার্বন ডাইঅক্সাইডও লাগবে না। কিন্তু C3 হলো ওল্ড মডেল, পুরন মাল, বয়স্ক, ওর কার্বন ডাইঅক্সাইডও লাগবে, ওর তাপমাত্রাও লাগবে। এভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য, এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। যে সালোক সংশ্লেষণ, দেখো কি হয়, সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর শ্বসনের মাধ্যমে কি হয়, শ্বসন প্রক্রিয়ায় কিন্তু ভালো কথা, সরি, সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়, আর শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হয়। তাহলে সালোক সংশ্লেষণে কি তৈরি হয়, গ্লুকোজ জাতীয় খাবার তৈরি হয়, পাশাপাশি বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন, পানি এগুলোও তৈরি হয়। আর শ্বসনে শক্তির পাশাপাশি বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। মানে আমরা জাস্ট গ্যাসগুলোর নাম মনে রাখবো, ঠিক আছে, যেমন সালোক সংশ্লেষণে কি কার্বন ডাই অক্সাইড ইউজ করে অক্সিজেন বানায়, আর শ্বসনে অক্সিজেন তৈরি করে কার্বন ডাই অক্সাইড বানায়। যেহেতু সালোক সংশ্লেষণ সূর্যের আলো একটা ভূমিকা রাখে, তাহলে সালোক সংশ্লেষণ সাধারণত দিনের বেলাতেই হয়, কিন্তু শ্বসন 24 ঘন্টা হয়, ঠিক আছে, দিন রাত 24 ঘন্টা প্রত্যেকটা কোষে শ্বসন হয়। সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু গ্লুকোজ জাতীয় খাবার তৈরি হয়, শক্তি তৈরি হয় না। তাহলে এইভাবেই তুমি দুইটা পয়েন্ট লিখতে পারো যে এটিপি তৈরি হয় না, শক্তি তৈরি, মানে সরি, এটিপি তৈরি হয় না, খাদ্য তৈরি হয়। আবার শ্বসনে লিখবা যে খাদ্য তৈরি হয় না, এটিপি তৈরি হয়। বুঝতে পারছো, মানে একটা মনে রাখলেই কিন্তু বাকিগুলো তুমি মনে রাখতে পারবা। সালোক সংশ্লেষণ কোথায় হবে, শুধুমাত্র উদ্ভিদে হবে। কেমন উদ্ভিদে হবে, সবুজ উদ্ভিদ, অর্থাৎ ক্লোরোফিল বিশিষ্ট উদ্ভিদই হতে পারবে। কিন্তু শ্বসন উদ্ভিদ প্রাণী সবার দেহে ঘটবে, শ্বসন না হলে তো শক্তিই তৈরি হবে না। সালোক সংশ্লেষণে কি হয়, সালোক সংশ্লেষণে কিন্তু আমার শক্তিটা সঞ্চিত হয়, ওই যে স্থিতি শক্তি বা বিভব শক্তি রূপে খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে। আর শ্বসনে কি হয়, ওই শক্তিটা নির্গত হয়, এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট রূপে শক্তিটা নির্গত হয়। বলো কোনো সমস্যা আছে কিনা এখানে? এরপর এই চারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের, অলরেডি তোমরা পারো। শ্বসনের বিভিন্ন পর্যায়ে কোন কোন বস্তু তৈরি হয়, উৎপাদিত বস্তু আর ব্যয়িত বস্তু, কোন জিনিসটা তুমি ব্যয় করছো আর কোন জিনিসটা তুমি তৈরি করছো, আর নিট কতটুকু এটিপি তুমি উৎপাদন করছো, অলরেডি তোমরা পারো। যেমন গ্লাইকোলাইসিসে কি করছিলাম, আমার 2 অণু এটিপি খরচ হয়েছিল, আমি 4 অণু এটিপি তৈরি করছিলাম, 2 অণু NADH2 তৈরি করছিলাম, আর 2 অণু পাইরুবিক অ্যাসিড তৈরি করছিলাম, যার মধ্যে আমার নিট উৎপাদন কত, এই দেখো 2 অণু এটিপি, 4 অণু থেকে 2 অণু বিয়োগ করলে থাকবে 2 অণু এটিপি, আর 2 অণু NADH2 মানে হলো গিয়ে 6 অণু এটিপি, তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে, 8। এসিটাইল কোয়ে সৃষ্টি, এসিটাইল কোয়েতে তোমরা পাবা মোট 6 অণু এটিপি, পাশাপাশি 2 অণু কার্বন ডাইঅক্সাইডও পাবা, ঠিক আছে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু এসিটাইল কোলাইন, এসিটাইল কোএনজাইম এ, আর হলো গিয়া 2 অণু NADH2, ঠিক আছে। জাস্ট এগুলো দেখবে, এটা আমাদের বই থেকে, এটা আমাদের বইয়ে আছে, পারবা না? বলো কোনো সমস্যা আছে কিনা এখানে? সবই কিন্তু অলরেডি আমি করাই ফেলেছি এখানে, ঠিক আছে। শ্বসনের ফলে দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। সৃজনশীলে আসি, ঢাকা বোর্ড 2024, তোমরা নিজেরাই দেখো, নিজেরাই সলভ করতে পারবে আশা করি। উদ্দীপকের এস, উদ্দীপকের এস কোথায়, যে উদ্দীপকের চিত্র এস, চিত্র এসে কি হয়েছে, গ্লুকোজ ভাঙ্গা 2টা পাইরুবিক অ্যাসিড তৈরি করছে, তার মানে এটা কিন্তু গ্লাইকোলাইসিস ধাপকে নির্দেশ করতেছে। শ্বসনের প্রথম ধাপ সকল জীবে সংগঠিত হয়, হ্যাঁ, উচ্চ নিম্ন যে কোনো শ্রেণীর জীবী হোক না কেন সবার দেহেই সংগঠিত হবে, কারণ গ্লাইকোলাইসিস ধাপটি সাইটোপ্লাজমে সংগঠিত হয়, মাইটোকন্ড্রিয়াতে না। কিন্তু শ্বসনের অন্য ধাপগুলো সংগঠিত হওয়ার জন্য মাইটোকন্ড্রিয়ার দরকার পড়ে, বুঝছো। আর এছাড়া সালোক সংশ্লেষণ, সরি, এই যে শ্বসনের যে প্রথম ধাপ মানে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস ধাপে কিন্তু অক্সিজেনের কোনো প্রয়োজন পড়ে না। ফলে সবাদ শোষণ হোক অথবা অবাধ শোষণ হোক, যেই শোষণই হোক না কেন, প্রথম ধাপ কিন্তু গ্লাইকোলাইসিস। লিখতে পারবা? পরবর্তী দেখো উদ্দীপকে পি প্রক্রিয়াটি, পি প্রক্রিয়া কই, দেখে তো পি মানে কি, সূর্যের আলো থেকে আসতেছে একটা পাতা, পাতার ভিতরে রাসায়নিক শক্তি,
মানে সালোক সংশ্লেষণ। পি প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় এসের জীবনে এসের ক্ষেত্রে এসের ক্ষেত্রে জীবজগতে কি কি প্রভাব পড়বে, মানে যদি সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় তাহলে শ্বসনের ক্ষেত্রে আমার জীবজগতে কি কি প্রভাব পড়বে, সবই তো প্রভাব পড়বে। কারণ তোমার যদি সালোক সংশ্লেষণ না হয়, মানে তোমার যদি খাদ্যই তৈরি না হয়, তাহলে সেখান থেকে তুমি কি আদৌ এটিপি তৈরি করতে পারবা? কারণ আমার যে শ্বসন, সেই শ্বসন ধাপে হয় কি, আমার এই যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটাকে আমরা ভাঙি প্রথম ধাপে, তাই না, গ্লাইকোলাইসিসে। কিসে কিভাবে ভাঙবো? অক্সিজেনের উপস্থিতিতে জারিত করবো আমরা, তাই না? আচ্ছা, এখন আমার যদি এই জিনিসটাই না থাকে, তাহলে আমি কি আমার প্রথম ধাপটা করতে পারবো শ্বসনের? পারবো না। তাহলে এই জিনিসগুলো একটু ভালোভাবে ব্যাখ্যা ট্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তোমরা, আমি সাজেস্ট করবো একটু গাইড পড়ো। অলরেডি তোমাদের মধ্যে যে জ্ঞানটা দরকার সেটা আছে, একটু গাইড পড়লে কি হবে, সুন্দর করে লেখার যে এবিলিটি সেটা হবে। চট্টগ্রাম বোর্ড 2023, এখানে কি আছে? উদ্দীপকের 1 নং বিক্রিয়া। 1 নং বিক্রিয়া কি ভাই? এখানে কি ইথানল তৈরি হইতেছে গ্লুকোজকে ভাঙ্গা, অর্থাৎ এটা কিন্তু একটা অবাধ শ্বসনকে নির্দেশ করতেছে। অবাধ শ্বসন, অবাধ শ্বসন হবার প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে, তাহলে তুমি ব্যাখ্যা করতে পারবা না বলো? ওই যে 2টা ধাপ দেখাবা, প্রথম ধাপ কি, গ্লাইকোলাইসিস অথবা গ্লুকোজের কি বলো, পারবা না লিখতে? গ্লুকোজের জারণ, তাই তো। আর দ্বিতীয় ধাপে কি হয়? পাইরুভিক অ্যাসিডের বিজারণ, বুঝছো? তাহলে দেখি রেকর্ডিং এ কোনো সমস্যা হইতেছে কিনা। হুম, না ঠিক আছে। তাহলে এই ধাপগুলা তুমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে শিখাই ফেলেছি, লেখা লেখা দেখাইছি, তাই না, এমসিকিউ করানোর সময়। এর পরবর্তীতে কি আছে, যে 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা কি? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। ই নিরপেক্ষ পর্যায়। ই কি ভাই? ই হলো সূর্যের আলো নাকি? 2 নং বিক্রিয়া ই নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, সূর্য ই নিরপেক্ষ পর্যায় বলতে বুঝাইতেছে আলোক নিরপেক্ষ পর্যায়, ঠিক আছে। আলোক নিরপেক্ষ পর্যায় ভিন্ন ভিন্ন উদ্ভিদে ভিন্নভাবে সংঘটিত হয়। হ্যাঁ, এখানে কি ব্যাখ্যা দেবা বলো তো? ওই যে বলবা যে C3 চক্র, C4 চক্র, এগুলো ভালোভাবে ব্যাখ্যা করে দেবা, বুঝছো? আলোক নিরপেক্ষ পর্যায় মূলত হয় কি আসলে, আমাদের যে গ্লুকোজটা, ওই গ্লুকোজটাকে আমরা কি করব, গ্লুকোজ তো না, কি বলতেছি আমি, আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা বিজারিত করব, তাই না? এই বিজারিত করার 3টা আলাদা আলাদা গতিপথ আছে, তার মধ্যে একটা হলো গিয়ে C3, একটা হলো গিয়ে C4। তো এখানে আমাদের বইতে অল্প একটু ইনফরমেশন আছে, ততটুকুই জাস্ট তোমার তুলে ধরতে হবে, আর কিছু না, খুবই ইজি। তৃতীয় সৃজনশীল দেখো, সিলেট বোর্ড 23, ওই শ্বসন সালোক সংশ্লেষণ, এই যা যা পড়াইছি সেখান থেকেই আসবে, বাইরে না। তোমার চ্যাপ্টারে আছে এই 2টা জিনিস, কোথা থেকে আসবে আর বলো? 1 নং বিক্রিয়া মানে কি? এটা গ্লুকোজ তৈরি হইতেছে না, মানে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। এর ভূমিকা, এই বলতে বুঝাইতেছে আলোর ভূমিকা। আমাদের বইয়ে কিন্তু প্যারাই দেওয়া আছে যে সালোক সংশ্লেষণের আলোর ভূমিকা কি কি, বলবা যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথমে সংজ্ঞা দেবা, তারপর সেকেন্ড প্যারায় যাবা, সেকেন্ড প্যারায় গিয়ে প্রভাবক সম্পর্কে বলবা, যে কিছু আছে বাহ্যিক প্রভাবক, কিছু আছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকগুলোর লাগলে নামও দিতে পারো, কি কি আছে। আছে হলো গিয়ে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো, তাপমাত্রা, তারপরে খনিজ লবণ, আর কি খনিজ পদার্থ, আর হলো গিয়ে রাসায়নিক পদার্থ, তাই না? তার মধ্যে তারপরে গিয়ে তুমি আলোর যে ভূমিকাটা সেটা ব্যাখ্যা করবে। আলোর মেইন ভূমিকা কি বলো? আলোর ফলে কিন্তু আমার পত্ররন্ধ্র খোলা থাকে, ফলে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে। এছাড়াও আলোর কারণেই কিন্তু আমাদের যে ক্লোরোফিল তৈরি হয়, এই ক্লোরোফিল তৈরি হওয়ার পিছনেও কিন্তু আলোর ভূমিকা আছে। সেই সব মানে হাবিজাবি কথাবার্তা বলবা। আরেকটা কথা অ্যাড করবা, অবশ্যই এটা স্যাররা খোঁজে, লেখা যখন পড়বে খুঁজবে কি, যে কোন আলোতে সালোক সংশ্লেষণের হার সব থেকে বেশি, বলবা যে বেগুনি, নীল এবং কমলা ও লাল। লাগলে ওই যে রেঞ্জটাও দিয়ে দেবা, ঠিক আছে, 400 থেকে 480 ও 680 ন্যানোমিটার বিশিষ্ট আলো, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো। শেষ। তাহলে তোমার 3-3 থেকে কেউ ঠেকাতে পারবে না। 4 কি 2 নং প্রক্রিয়া। 2 নং প্রক্রিয়াটা কেমন প্রক্রিয়া বলো? গ্লুকোজটাকে আমরা জারিত করতেছি, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইতেছি এনজাইমের উপস্থিতিতে, অর্থাৎ শ্বসন বিক্রিয়া। বি এর উৎপাদন। বি মানে কি ভাই? বি অবশ্যই শক্তি। শক্তি উৎপাদন ছকের মাধ্যমে দেখাও। একটু আগে আমি যে তোমার ছকটা দেখাইছি না, ওইটা জাস্ট করবা কি, ওই যে শ্বসনের পর্যায়, ঠিক আছে, তারপরে উৎপাদিত বস্তু
তারপর ব্যয়িত বস্তু আর নিট এটিপি উৎপাদন, ওই যে চারটা আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি, এই চারটা জাস্ট দিতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, আগে একটু কনটেক্সট দিয়ে দিও, মানে লেখাটা একটু যত পারো বড় করবা। আর চিত্র, এখানে আসলে চিত্রের তো কিছু নাই, এখানে আসলে চিত্রের কিছু নাই, তুমি জাস্ট ব্যাখ্যা ট্যাখ্যা দিও। বায়োলজির সব মানে চিত্র দিলে সারা খুশি হয়, কিন্তু যেখানে চিত্র দেওয়ার কোনো স্কোপ নাই সেখানে তো দেওয়া যায় না, তাই না? পরবর্তী সৃজনশীলটা দেখো তো সবাই একটু। খাদ্য উৎপাদনের দুটি পর্যায়, একটা হলো গিয়ে যেখানে আলো অপরিহার্য মানে আলোক নির্ভর পর্যায়ে, আরেকটা হলো আলো প্রয়োজন না মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে, আলো থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার। পি পর্যায় মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যাখ্যা করতে পারবা না, মেইন দুইটা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করবা, সেটা হলো কি কি তৈরি হয় এটিপি তৈরি হয়, এনএডিপিএইচ তৈরি হয়, আর হাইড্রোজেন আয়ন তৈরি হয়। তারপরে ব্যাখ্যা করবা ফটোলাইসিস, রিয়াকশনটা দেখাবা পানির বিয়োজন। তারপরে দেখাবা ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন মানে কি আলোর সাহায্যে একটা ফসফেট মূলক যুক্ত করাই হলো ফটোফসফোরাইলেশন। আর রিয়াকশন অবভিয়াসলি দেখাবা যে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত কইরা এডিনোসিন ট্রাইফসফেট গঠিত হয়। লাগলে ওইসব কথাও লাগবা যে এক অণু এটিপির প্রান্তীয় ফসফেটে 7.3 কিলো ক্যালোরি পার মোল শক্তি থাকে, মানে তুমি তো 1 মোল আগেই বলে নেছো, তাহলে বলবা যে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা রাখা যায়। এইসব কথাবার্তা বলবা, তাইলেই মার্ক পাই যাবে। ঠিক আছে, আরেকটা কথা অ্যাড করতে পারো, এই আলোক নির্ভর পর্যায়টা কোথায় হয়? এটা হয় আমার যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টের গ্রানা আছে না, সেই গ্রানাতে হয়। তুমি লাগলে একটা ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকতে পারো পরীক্ষার হলে, ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকবা, আমাদের বইতেও দেওয়া আছে। এই যেগুলোকে, এগুলো হলো এক একটা গ্রানা। ঠিক আছে, একসাথে আমরা বলবো গ্রানাম চক্র। ঠিক আছে, একসাথে গ্রানাম চক্রও বলতে পারো অথবা থাইলাকয়েডও বলতে পারো। ঠিক আছে, এটার সাথে এটা কানেক্টেড ল্যামিলির মাধ্যমে। এভাবে এভাবে আঁকবা কয়েকটা। ঠিক আছে, তারপরে চিহ্নিত করবা অবশ্যই যে এটা হলো গ্রানা, একসাথে এরকম আবার করে দেখাবা গ্রানাম চক্র অথবা থাইলাকয়েড, এখানে যে যে ডট ডট দেবা। ঠিক আছে, প্লাজমা আছে এক টাইপের, এটাকে আমরা বলি কি স্ট্রোমা, এগুলো সব কিন্তু লেখা লেখা দেখাবা। আলোক নির্ভর পর্যায়টা হয় আমাদের গ্রানায়, এই যে গ্রানাতে হবে, আর আলোক নিরপেক্ষ পর্যায়টা হবে এই যে স্ট্রোমাতে। ঠিক আছে, আলোক বা অন্ধকার পর্যায়ের বিক্রয়, সরি, অন্ধকার পর্যায়ের বিক্রিয়া স্থল বলা হয় এই স্ট্রোমাকে। ঠিক আছে, আমাদের বইতে সম্ভবত এরকম একটা লাইন আছে। যাই হোক, আচ্ছা, এরপর কি আছে একটু লক্ষ্য করি আমরা। উদ্দীপকের কিউ এবং কার্বন ডাইঅক্সাইড বিচরণ, কিউ মানে কি? দ্বিতীয় পর্যায়টি কিউ, যেখানে আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়ের কার্বন ডাই অক্সাইড বিচরণে এই যে দুটি গতিপথের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। বুঝছো কোন দুইটা গতিপথ? C3 আর C4, এই যে অন্ধকার পর্যায়ের দুইটা গতিপথ আছে, তাহলে তুমি এটার একটা চার্ট কইরা দেখাই দেবে। যে একটু আগে যেটা চার্টটা আমি তোমাদেরকে দেখাইছি, সেখানে চার্টে কি কি বলবা যে এর প্রথম স্থায়ী পদার্থের নাম কি, দ্বিতীয় স্থায়ী পদার্থের নাম কি, লাগে আরেকটা বাড়াবা কিভাবে, যে প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট, এখানে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, তারপর কোন বিজ্ঞানীর নাম দেবা, তারপর লাগলে আরো দিতে পারো যে কত সাল, ওটা আসলে দেওয়া উচিত না, এই বিজ্ঞানীর পাশেই লেখা দেবা যে এটা হলো কি 1961 আর হ্যাচো স্ল্যাক হলো 1966, দিয়ে দিতে পারো চাইলে। আর এখানে বলবা যেহেতু C4, এই যে C4 চক্র কোথায় হবে, C4 চক্র হবে শুধুমাত্র C4 উদ্ভিদে, আর C3 চক্র কিন্তু C3তেও হবে আবার C4 উদ্ভিদেও হবে। লাগলে তুমি কিছু লাস্টে C4 উদ্ভিদের এক্সাম্পল দিতে পারো, তাই না? আবার যেহেতু C4 অনেক বেশি আপডেট ভার্সন না, তাহলে এখানে কি তাপমাত্রা, খুব বেশি তাপমাত্রার প্রয়োজন পড়বে না, খুব বেশি কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন পড়বে না, কিন্তু C3তে কিন্তু এই তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন পড়বে। এগুলোই কিন্তু ছিল ওই চার্টে, আর তেমন কিছু নাই। তাহলে এই হলো গিয়া মোটা দাগে আমাদের জীবনী শক্তি চ্যাপ্টারের সিকিউ টাইপ। এখান থেকে এভাবেই প্রশ্ন আসবে। ঠিক আছে, মূলত সিকিউ পারা একটু সহজ, এমসিকিউ পারতে গেলে তোমার আসলে একটু পড়াশোনা করা লাগবে। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের অনেক বেশি মন থেকে ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।